Dear participants, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি, আমি ফাইন। আপনারা? জি জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আচ্ছা, তা আমার তো মনে হচ্ছে আমরা অনেকে ঈদের আনন্দে চলে গেছি। And now we have only 25 participants, including me. Yes, sir. But today we will go with an important chapter, and this important chapter with our cash flow statement. And cash flow statement is one of the main statements of our financial position, right? Yes, sir. But we have limited time. না হলে আমরা কিন্তু এই ক্লাসটা ছেড়ে দিতে পারতাম, যে বলতাম না এই ক্লাসটা পরে করে নিব, কিন্তু আমাদের ক্লাসটা তো আবার জুনের মধ্যে শেষ করতে হয়। Yes, sir. তো now we are formally going through our lectures. Okay. Yes, sir. And today this is our lecture number 14th. Under the segment 3, financial accounting and reporting. এবং বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি আগামী কিছুক্ষণের জন্য। And normally the statement of cash flow, IAS 7 covers this area. IAS 7 covers this area, statement of cash flow. And our today's content here is here. Today we will go with some definitions like a statement of cash flow, cash equivalent, and then we will go for types of cash activity, importance, and the template. What does mean template? Anyone? Template normally is structure. Nomuna, sir. Nomuna, but template is our structure. Okay. And at last we will go with some mathematical problem. And now the overview of our cash flow statement. And normally in our previous classes, class 9 or class SSC, so far we have kept cash book, right? আমরা ক্যাশ বুক করেছি না স্যারেরা, মনে পড়ে কিনা? Yes sir. And then why you will go for or with this statement of cash flow? একটা প্রশ্ন আসে যে আমাদের তো ক্যাশ বুক আমরা করে আছি, ক্যাশের সমুদায় হিসাবগুলো আমার ক্যাশ বুকে শো করি, আমরা করেছি না, ব্যালেন্স বিডি আইটেম নিয়েছি, রিসিভ পেমেন্ট করে আমরা ক্যাশ ব্যালেন্স সিডি বের করেছি। বাট স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, normally IAS overviews in this area, among in the IAS 7 normally drives describes or gives outline, give guideline regarding this cash flow under 3 areas. Normally cash book যখন আমরা করি তখন কি হয়, আমাদের ওখানে হ্যাফাজার্ড বলি আমরা, বা একটা একসঙ্গে অ্যাকুমুলেট করা থাকে, একটা অ্যামালগামেট হয়ে যায় অনেক কিছু। But a statement cash flow যখন হবে, IAS 7 বলছে normally we classify our item under 3 areas, and later slides regarding these 3 areas. And normally this is IAS 7 describes about our cash flow statement. Normally it gives regarding this classification, operating activity, investing activity, and financing activity. IAS ওভারঅল এই 3টা আইটেম কিন্তু আলাদা করে ভাবতে বলেছে, আর কিছু না। একটু পড়ে নিন আপনারা এখান থেকে, আপনারা যদি একটু দেখুন পড়ে, যদি কোনো অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতা থাকে আপনি একটু বলতে পারেন, আমরা কথা বলবো। যদিও আমি জানি আপনাদের অনেকের মাঝে এখন ঈদের একটা আনন্দ বা বয়ে যাওয়ার কথা, যদিও আরেকদিন রোজা আছে কালকে, তারপরে আমরা একটু মন দিয়ে, আজকে অবশ্য আমরা বেশি খুব ডিপ ম্যাথমেটিক্স প্রবলেম নাই, ম্যাথমেটিক্যাল প্রবলেম সিম্পল একাধিক আছে, আমরা জাস্ট কনসেপ্ট আজকে একটু পুরো মাথায় নিতে চাই এই ক্যাশ ফ্লো সম্বন্ধে, গল্পের মতো একদম। When you will get this slide in your corner, I hope you will read more and more. Okay.
স্যার এটা আমাদের পরীক্ষার তেমন কোনো অংশ না, জাস্ট ওভারভিউ দিলাম। আবার যেটা পরীক্ষা আসতে পারে আমি বলছি একটু পরে। এন্ড হিস্ট্রি অফ IAS 7, IAS এর একটা ইতিহাস, যেটা আমরা আসলে যেটা করি আমরা IAS 7 বলি, কিন্তু এই হিস্ট্রিটা একটু জানার জন্য দিয়েছি। আপনি এখন পড়ার দরকার নাই, আপনি আপনার এন্ডে যখন আপনি পেয়ে যাবেন স্লাইডটা, পরে একটু ঠান্ডা মাথায় পড়ে নিয়েন, যাতে কোনো কোথাও গিয়ে আপনি IAS 7 একটু বলতে পারবেন যে না এই আছে এর মধ্যে। আমরা এখানে সময় দিব না, ইট ইজ নট ইম্পর্টেন্ট, ইট ইজ লেস ইম্পর্টেন্ট, শুধু রেখেছি আপনাদের একটু জানার জন্য। ওকে স্যারেরা, জি স্যার। এটা আপনি এখন না পড়লে চলবে, আমরা এর পিছনে সময় দিব না, যেখানে সময় দেওয়ার দরকার সেখানে দিব একটু পরেই। এন্ড নাও অবজেক্টিভ অফ IAS 7, এইটা কিন্তু আমাদের পরীক্ষা আসার মতো 2.5 মার্কের অংশে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে একটা হলেও হতে পারে। একটু পড়ুন। আসলে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ঘুরে ফিরে আমরা ওই একটা কথাই বলি যে এখানে ক্যাশটাকে নরমালি উই ক্লাসিফাই আওয়ার ক্যাশ ট্রানজাকশন আন্ডার 3 আইটেমস। দেখুন এখানেও মনে ওই কথাই বলার চেষ্টা করেছে। জি স্যার। ওকে ওকে, আশা করি মানে ব্যাপারটা খুব কঠিন না মনে হয়, ভাষাটাও সংক্ষেপে সহজ আছে। And now some definition. Statement of cash flow. Can you define anyone? A statement of cash flow. আপনাদের মতো করে বলতে পারেন, আমার বইয়ের ভাষা হতে হবে কোনো মানে নেই, আপনি আপনার মতো বলতে পারবেন। Anyone please? The cash flow statement shows হ্যাঁ বলুন। cash and cash equivalent changes জি জি জি, ওকে ওকে, হ্যাঁ। That is in a certain period. it is a prescribed presentation or prescribed presentation বলি আমরা of cash inflow and outflow. এটা একটা প্রেসক্রাইব, অর্থাৎ আপনাকে একটা কাঠামোগতভাবে উপস্থাপন করা হয়, তাই না স্যার? আর কিছু না কিন্তু এটা। No, sir. হ্যাঁ ওকে, তো আমরা ছোট্ট করে সেটাই মনে লিখেছি, দেখুন। That is cash entering and leaving, আর কিছু না এখানে। The amount of cash and cash equivalent, hot cash will enter and this cash will go from our company. Okay. And now খুব ভালো একটা শব্দ যেটা আমরা প্রায় পছন্দ করি মনে হয়, আমার এখানে কেউ আছেন এই জিনিসটা পছন্দ না? ক্যাশ স্যার, এনিওয়ান? আমরা কেউ আছি না? পছন্দ না। আপনার পছন্দ না? আল্লাহ, আপনি তো ভালো মানুষ, তাহলে আমরা আসলে খুব ভালো মানুষ না, আপনি ভালো মানুষ। থ্যাংক ইউ স্যার। ক্যাশের ভারে বিরক্ত স্যার। তাই না, ক্যাশের ভার। এখন তো ক্যাশ মানে তো প্লাস্টিক হয়ে গেছে, ক্যাশ তো আর আমাদের আসলে ভার নেওয়ার সুযোগ কই, একটা প্লাস্টিক থাকলেই হলো। স্যার ওই যে গভর্নমেন্ট ব্যাংক তো স্যার, গভর্নমেন্ট ব্যাংকে এটা আছে। ওকে স্যার, তা নাও হোয়াট ইজ ক্যাশ? দেখুন তো আমরা এইভাবে মনে হয় জাস্ট ইট ইজ এক্সচেঞ্জ, তাই না? আমরা বলি হচ্ছে মিডিয়া অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করি আমরা। আমি আবারও বলছি, আমরা কিন্তু আজকে আমরা গল্প করব শুধু, কারণ আজকে অনেক গল্প আপনাদের সেই জানা জিনিস, কিন্তু একটু জাস্ট নতুন করে একটু গল্প করব। ক্যাশ, that is normally we used cash to exchange goods, debenture, service. আমরা আমাদের ঠিক ব্যবসায়িক ভাষায় বলি শুধু যে আমরা আপাতত পণ্য আমাদের যদি ধার দেনা অথবা সেবার আদান প্রদান করি যার মাধ্যমে, তাই তো স্যার? আমরা এটাকে ক্যাশ বলি নরমালি। ওকে, এন্ড হোয়াট ইজ ক্যাশ ইকুইভ্যালেন্ট? আমরা প্রায় ব্যবহার করি মানে এই শব্দটা, ক্যাশ ইকুইভ্যালেন্ট। That is where we can get cash within short period. Some tools from where we can get our cash within a short period. কিছু আইটেম আছে যেগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্যাশে, যে বিনিয়োগগুলোকে ক্যাশে নিয়ে আসতে পারি অল্প সময়ের মধ্যে। দেখুন তো পড়ে মনে হয় নাকি এটা মানে মাথায় রাখা যাবে কিনা?
দ্যাট ইজ রেডিলি কনভার্টেবল টু ক্যাশ। আমরা এটা বলছি, মানে চাহিদা মাত্র আমি ক্যাশ করতে পারি এরকম কিছু, কিন্তু দেখুন। And here are some examples. Commercial এখন- paper. জি বলুন স্যার। স্যার এখন কোন বইয়ে দেখা যায় স্যার এই যে হ্যাঁ রূপান্তর করতে যে খরচটা হ্যাঁ, থাকবে না, এরকম মানে এক্সচেঞ্জের যে কস্টিং থাকবে না আর কি। আচ্ছা আচ্ছা, এরকম কোন ঘটনা? তা আমাদের এইগুলো কি, এই কস্টিং গুলো থাকে? আমি যদি এগুলো না এগুলি থাকে না। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা সহজে বুঝি যে আমাদের কিছু বিনিয়োগ, স্বল্পমেয়াদী বিনিয়োগ, বাংলায় যদি বলি, ইংলিশটা পরে করে নিতে পারবো বা বুঝে নিতে পারবো, যে স্বল্পমেয়াদী বিনিয়োগ যেখান থেকে আমরা একদম সাথে সাথে ক্যাশটা পেতে কম সময় লাগে, তাই তো স্যার? কমার্শিয়াল পেপার, কারো একজন একটু প্লিজ এই টার্মগুলো একটু জাস্ট মাথায় রাখার জন্য, আর কিছু না। ওকে। And normally there are we know there are 3 types of cash activity. Okay, normally under this cash flow statement we will always consider 3 type of cash activity, and who are they? Sorry sir, sorry, স্যার ক্যাশ ইকুইভ্যালেন্ট আরেকবার বলবেন? ক্যাশ ইকুইভ্যালেন্ট। ধরেন আপনি কি বিনিয়োগে কখনো যান, ছোটখাটো বিনিয়োগে? জি স্যার। ধরেন গভর্নমেন্ট ট্রেজারি বিল 3 মাস 4 মাস বা 6 মাসের জন্য আপনি একটা কাগজ কিনলেন গভর্নমেন্টের কাছ থেকে, আপনি এইটা জমা দিলেই বা এটা চাহিদা মাত্র ক্যাশ করতে পারেন অল্প সময়ের মধ্যে। আমরা এগুলোকে আসলে ক্যাশ ইকুইভ্যালেন্ট বলি, বাংলা বলা হয় নগদের মতো আর কি। আচ্ছা একজনে আমাকে উত্তর দিবেন নাকি, চেক কি আসলে ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট? আমরা যে চেক ব্যবহার করি, ক্যাশ ইকুইভ্যালেন্ট না? বলুন তো, চেকটা কিন্তু আসলে ক্যাশ, এটা নট ক্যাশ ইকুইভ্যালেন্ট। এটা আমরা কোথাও বিনিয়োগ করি না। হ্যাঁ, আমরা মাথায় রাখবো যে যখন আমরা ক্যাশ ইকুইভ্যালেন্ট বলছি, আমরা কিন্তু একটু ডেফিনেশন দেখুন, তাহলে ক্লিয়ার হবে। ক্যাশ ইকুইভ্যালেন্ট বলছে আর ইনভেস্টমেন্ট, এটা একটা বিনিয়োগ আমাদের, যে বিনিয়োগ একদম রেডি টু কনভার্ট উইদিন শর্ট পিরিয়ড। স্যার এখন Short term তো বিনিয়োগ। আরো অনেক কিছু আছে। জি জি, ক্যাশ বলতে চেক বোঝায় স্যার, প্লাস্টিক যে মানিগুলি বোঝায়। হ্যাঁ এটাও এখন সেগুলো ক্যাশ, cash। এটা যেহেতু বড় এক্সচেঞ্জ Cash। হচ্ছে, মিডিয়া অফ এক্সচেঞ্জ, ওটাও ক্যাশ কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? তো ওটা তো বিনিয়োগ নয় স্যার, কিন্তু অনেকের কাছে থাকে ডেবিট মানে ক্যাশের কার্ডগুলি আর কি। আচ্ছা এটা আরেকটু মানে ডেপথে চলে যাচ্ছি আমরা, আসলে ওই জিনিসটা আমারও মাথায় ওইভাবে নেই। মানে ওটা ঠিক আছে, আপনার কথা, ওটাও বিনিয়োগ করার সুযোগ আছে, তাই তো স্যার? কার্ড থেকে কি বিনিয়োগ বা লোন করার সুযোগ আছে না আমাদের, যারা আমরা শর্ট টার্ম লোন নিতে পারি মনে হয় কার্ড থেকে, জি স্যার, লোন নেওয়া যায়। আমরা যাকে ক্রেডিট কার্ড বলি নাকি? জি স্যার। ওকে, আচ্ছা ক্রেডিট কার্ডটা তাহলে কি হবে? এটাই তো আমার নিজেরই প্রশ্ন স্যার, আইদার ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট। এইটা তো স্যার আমি ক্যাশ মনে করি। জি জি, তাহলে আমরা আপাতত মনে করি, যদি এটা নিয়ে সমস্যা হয় আমি আবার এটা নিয়ে একটু সার্চ দেবো না, আমার নেটে একটু ঢুকে দেখবো না যে তারা কি বলছে। ওকে স্যার, আমরা একটু আগাই স্যার, আজকে তো বলছি গল্প করবো অনেকক্ষণ ধরে আর কি। আমরা বলেছি দেয়ার আর 3 টাইপস অফ অ্যাক্টিভিটিস: ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিস, ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে স্যার? তো আমি যেটা বলি, ক্যান ইউ ভিজুয়ালাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্টস লাইক ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট? আপনি একটু চোখ বুঝে ভাবুন তো আপনার ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা। আপনার মাথার মধ্যে আপনি এই মুহূর্তে ইনকাম স্টেটমেন্ট চিন্তা করুন, ইনকাম স্টেটমেন্টের চেহারা এবং ব্যালেন্স শিটের চেহারাটা কেমন থাকে? খুব সংক্ষেপে বলেছি, আমরা উপরে লিখেছি দেখুন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইন এ নাটশেল, অর্থাৎ সংক্ষেপে একটু চিন্তা করছি আমরা। দেখুন ইনকাম স্টেটমেন্ট আমরা উপরে যে অংশ লিখেছি, এটা কি মনে হয় স্যার ঠিক আছে নাকি? জি স্যার। Very simple sense, revenue cost, then we will get profits and profit, either profit or loss, and the whole presentation will be our income statement, and the balance sheet portion normally assets, one side asset and another side liability and equity. Okay sir? জি স্যার। ওকে, এবার একটু ছোট্ট করে চিন্তা করলে আপনি এই আইটেমের গুলোর মধ্যেই আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 3টা অ্যাক্টিভিটি লুকানো আছে। একটু যদি আমি আপনাকে দেখাই, দেখি তারপর বুঝাই দিব আবার ঘটনাগুলো, একটু দেখুন। আমরা কোনটা কোন অংশে নিয়ে যাব, আসলে আমাদের সমস্যা যেটা, পরে এটা নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আপনার একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। আসলে আমরা যে ইনকাম স্টেটমেন্ট থেকে এখান থেকে প্রফিট অ্যান্ড লসটা নিয়ে আসি প্রথমেই,
Normally this is the presentation for indirect method. আমরা একটু পরে যাই। For calculating our operating activities, cash from operating activities, we consider two methods or two approaches. So one is direct approaches and another indirect approaches. And IAS 7 normally gives preference to our indirect system. ইনডিরেক্ট সিস্টেম যখন আমরা করি, আর ডিরেক্ট সিস্টেম কি আমরা একটু পরে যাব। প্রফিট এন্ড লসের নেট ইনকামটা আমরা নিয়ে আসছি, খেয়াল করুন। তার মানে বোঝা যাচ্ছে ইনকাম স্টেটমেন্টে যত আইটেম আছে সব আইটেম কোথায় ঢুকে যাচ্ছে দেখুন তো, অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে। নেট ইনকাম অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের যাবতীয় আইটেম চলে যাবে আমার অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে। এখানে আসুন, ব্যালেন্স শিটের অংশ দেখা যাচ্ছে যে ব্যালেন্স শিটের কিছু অংশ উপর পর্যন্ত চলে যাচ্ছে। কোথায়? ডেপ্রিসিয়েশন, অ্যামortization, ডেফার্ড, ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল কোথা থেকে তৈরি হয় বলতে পারেন স্যারেরা একটু? এবং কেন তাহলে এটা অ্যাসেট বা লায়াবিলিটির সাথে আবার ট্যাগ করানো, এখানে বোঝা যাবে। ওয়ার্কিং ক্যাপিটালটা কি জিনিস? এনিওয়ান স্যার, ওয়ার্কিং ক্যাপিটাল? So current asset minus current Okay, liabilities. in our mathematical sense, working capital normally the composition of our current asset and current liabilities. Okay, or working capital is the relationship between current asset and current liability. Okay, sir. Current asset কোথায় থাকে? নিশ্চয়ই অ্যাসেটের মধ্যে থাকবে। আর কারেন্ট লায়াবিলিটি কোথায় থাকবে? নিশ্চয়ই লায়াবিলিটির মধ্যে থাকবে। তাহলে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি গিয়ে কিন্তু আমার নেট ইনকামকে হিট করবে। কিভাবে করবে পরে বুঝাচ্ছি, আমরা দেখবো। এই জন্য আমরা নিয়ে গেছি যে আমরা দেখাচ্ছি যে ব্যালেন্স শিটের কিছু। হ্যাঁ, ওকে স্যার বলুন। বলা হচ্ছিল যে কারেন্ট লাইবিলিটি আর কারেন্ট অ্যাসেট দুইটার কম্বিনেশন বলতে কি, একটা অর্গানাইজেশনের যে লাইবিলিটিস থাকবে এবং অ্যাসেট থাকবে দুইটা মিলে কি ওয়ার্কিং ক্যাপিটাল স্যার? অবশ্যই মিলে। এখন মিলে বলতে এটা সাবস্ট্রাক্ট হতে পারে। আমরা বলি তখন ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটি। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা এখন যেটা বলছি দেখুন, তাহলে কারেন্ট অ্যাসেট যেহেতু অবস্থান করে অ্যাসেটের মধ্যে, কারেন্ট লায়াবিলিটি নরমালি এক্সিস্ট ইন আওয়ার লায়াবিলিটি। এই জন্য তীর দিয়ে দেখানো হচ্ছে যে আমার এর থেকেও কিছু অংশ এখানে যাবে। ওকে স্যার, এবার আসুন ইনভেস্টিং এ কারা যাচ্ছে বলুন তো? ইনভেস্টিং এ শুধু আমার অ্যাসেট পোরশন যাবে। আমার এখানে সিএপিএক্স লেখা, তার মানে হলো এখানে আমরা লেখার চেষ্টা করেছি, কি চেষ্টা করেছি বলেন তো? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর একটু খোলাসা ভাবে বলি, আমরা জানি অ্যাসেট কম্প্রাইজেস বিটুইন আওয়ার কারেন্ট অ্যাসেট এন্ড নন কারেন্ট অ্যাসেট। ওকে, তাই না স্যার? অ্যাসেটের মধ্যে দুইটা অ্যাসেট থাকে তো, একটা কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট। অ্যাসেট কারেন্ট অ্যাসেট চলে যাচ্ছে হলো অপারেটিং এর মধ্যে, এবং নন কারেন্ট অ্যাসেট অ্যাক্টিভিটি চলে যাবে হলো আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আপনি মেশিন কিনবেন, আপনি মেশিন বিক্রি করবেন, এগুলো কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এই জন্য আমরা একবারে একটা শব্দ ব্যবহার করেছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সংক্ষেপে সিএপিএক্স এইভাবে লেখা হয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে স্যার, এবার আসুন লায়াবিলিটির মধ্যে দেখি, একটু খেয়াল করে দেখবেন কারেন্ট লায়াবিলিটি কোথায় চলে যাবে? অপারেটিং এ চলে যাবে। কারেন্ট লায়াবিলিটি চলে যাবে অপারেটিং এর মধ্যে। লং টার্ম লায়াবিলিটি এবং ইকুইটি এটা চলে আসবে কোথায়? ফিনান্সিং অ্যাক্টিভিটিজ। আরো সহজে মনে রাখার জন্য বলি, ফিনান্সিং অ্যাক্টিভিটি নরমালি দ্য কম্পোজিশন অফ ভ্যারিয়াস সোর্স অফ ফাইন্যান্স। আপনি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর এক কথা মনে রাখবেন, যে যে কম্পোজিশন বা টুলস থেকে আপনার টাকা পয়সা আদান প্রদান হয়, আসে, ব্যবসায় টাকা ঢোকে, সেগুলো সব হবে ফিনান্সিং অ্যাক্টিভিটি। মনে থাকবে না স্যার? যেমন আপনি শেয়ার ইস্যু করছেন, আমরা একটু পরে যাচ্ছি এক্সাম্পল, আজকে দিন আবার বলছি, গল্প করবো আমরা। ফিনান্সিং অ্যাক্টিভিটি, আপনি ডিবেঞ্চার যখন ইস্যু করেন, ঘরে টাকা আসে না আপনার? স্যার আপনি যখন ডিবেঞ্চার ইস্যু করেন, টাকা আসে, টাকা আসে, শেয়ার ইস্যু করেন, তাহলে ক্যাশ আসবে না আমার এখানে? আসবে। তো আমরা বলেছি ফিনান্সিং অ্যাক্টিভিটি সহজে মনে রাখার জন্য, লায়াবিলিটি এবং ইকুইটি যার মাধ্যমে আপনি টাকা আনেন আপনার কারবারে, দ্যাট ইজ ইওর সোর্স অফ ফান্ড। এক কথায় আপনি যদি মনে করেন যে আপনার সোর্স অফ ফান্ডাই হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ওকে স্যার, তাহলে আপনি যদি পুরো ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট মাথায় রাখেন, ইনকাম স্টেটমেন্টের আইটেম আবার একটু সংক্ষেপ করে বলি, all items of income statement will go to our operating activities, এবং নেট ইনকাম আসা মানেই কিন্তু এই সমস্ত আইটেম চলে আসছে। কি বলেন স্যার? একটু দেখুন তো, ভাবুন তো, এই ঘটনা নেট ইনকাম চলে আসা মানে কি? পুরো ইনকাম স্টেটমেন্ট সবাই চলে আসছে না? একটু একজন উত্তর দিন স্যার। জি স্যার,
নেট ইনকাম, নেট অবস্থা আসা মানেই তো সব চলে আসলো। সিমিলারলি ওয়ার্কিং ক্যাপিটাল এখানে আসা মানেই কিন্তু কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি asset, এখানে চলে আসছে। থ্যাংক ইউ স্যার। নন কারেন্ট অ্যাসেট সব চলে আসবে এখানে, অর্থাৎ এর মাধ্যমে যে ক্যাশের আদান প্রদান হবে। আর লায়াবিলিটি এবং ইকুইটির মধ্যে বাকি আছে দেখেন লং টার্ম লায়াবিলিটি, টু বাই ইস্যুইং লং টার্ম লায়াবিলিটি উই উইল কালেক্ট আওয়ার ফান্ড। ওকে, আপনি ইকুইটি এবং লং টার্ম লায়াবিলিটির মাধ্যমে কিন্তু আপনার ক্যাপিটাল এমপ্লয়মেন্টটাকে বাড়িয়ে নেন। এসব আইটেমটা হবে ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। আমার মনে হয় একটা নজরে আপনি মাথায় রাখতে পারবেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোন আইটেমগুলো কোথায় যায়। এরপর আমি আবার এটা নিয়ে আবার আমার আছে বিশ্লেষণ আছে। অপারেটিং অ্যাক্টিভিটিস আরো সুন্দর করে বলা হয়েছে, দেখুন একটু পড়ে দেখবেন। যে আলোচনা করলাম সেটা আমি আপনাকে জন্য একটু ডেসক্রিপশন আকারে তুলে ধরেছি। কোনো প্রবলেম হলে কথা বলবেন। Operating activities and now investing activities. দেখুন, in our previous slide normally we expressed in a nutshell non-current asset, এবং আমি আপনাকে এখানে আরেকটু সহজ করে বা বড় করে দেখানোর চেষ্টা করেছি। স্যার ওই যে অপারেটিং অ্যাক্টিভিটিজ এর কথা বলছেন, এখানে কিন্তু স্যার জি, আপনি বলুন। নেট ইনকামটা কি ফোকাস করছেন? এখানে ওই যে কারেন্ট লায়াবিলিটিস এবং কারেন্ট অ্যাসেটের কথা বলেননি স্যার, এটা বাদ বলুন। করে। আচ্ছা, বাদ পড়ে গেছে স্যার। এখন আসলে আপনি মনে হয় আচ্ছা জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট নাম শুনেছেন? জি স্যার, জি স্যার। নাম শুনছেন স্যার? বাই জি, প্রোডাক্ট স্যার। মানে কি? বাই প্রোডাক্ট স্যার বাই প্রোডাক্ট মানে যে মূল প্রোডাক্টের আচ্ছা, মানে হ্যাঁ, মানে অল্প দামের মানে মিনিমাম যে ভ্যালুটা। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। কস্টিং করেছেন নিশ্চয়ই না, জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট। জি স্যার। আচ্ছা, আপনি ভাবুন তো যখন আপনি বাকি টাকা বাকি রাখেন, টাকা জি, স্যার। কখন বাকি রাখেন? অ্যাকাউন্টস পেয়েবল কোথা থেকে তৈরি হয়? সেলস থেকে স্যার, মানে ক্রেডিট সেলস থেকে। অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হয় ক্রেডিট পারচেজ থেকে। পারচেজ থেকে। ওকে, আমি বলি সবসময় এই আইটেমগুলো মূলত অপারেটিং অ্যাক্টিভিটিজ বাই প্রোডাক্ট স্যার। এই জন্য জি, আমরা স্যার। ওইটার ব্যাখ্যা মানে বিশ্লেষণে যাইনি, সহজে বুঝিয়ে দিয়েছি। কারণ আপনি যদি ভাবেন যে অ্যাকাউন্ট রিসিভেবল কখন তৈরি হচ্ছে বলুন তো স্যার? আপনি যখন আপনার রেভিনিউ গেইন করবেন তখন যারা বাকি থাকে, নাকি স্যার? জি স্যার। ওকে, এই জন্য আমরা ওইভাবে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটা দিয়েছি, আপনি ওটাও আনতে পারেন, সমস্যা নাই। ইনভেস্টিং গেল, এখন আপনি আসছেন ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। দেখুন, আপনার ওই কথাটা শুধু লিখেছি আমরা, যে ডিবেঞ্চার, স্টক, সেল, রিপারচেজ, এবং আমরা এটা নিয়ে এরপরে আরো আলোচনা আছে। আপনার এইটা যত ক্লিয়ার থাকবে কনসেপ্ট গুলো, আপনার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিছুই না। আপনি একটা স্ট্রাকচার খাড়া করবেন, আইটেম গুলোকে 3 ভাগে ভাগ করে দিবেন, আর কোনো কাজ নাই। যেমন আমরা যখন বাজার করে নিয়ে আসি বাড়িতে, একসঙ্গে যদি আপনি থলের মধ্যে সব নিয়ে আসেন, আলু ধরেন, আমরা বাজার করেন স্যারেরা যারা আছেন, এখনো বাজার করার বয়সে আসছে? বাজার না করলে খাবো কি স্যার? ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ধরেন আপনি এক ব্যাগে করে আলু নিয়ে আসছেন, আলু, পটল আর হলো আপনি ধরেন বেগুন, ব্যাগ ধরে ঢেলে দিলেন রান্নাঘরে এসে। তো ঘরে যিনি আছেন উনি কি করেন বলেন তো স্যার? শর্টিং করে স্যার। শর্টিং করে। ইয়েস, নাও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে আমরা আসলে 3 আইটেমে শর্টিং করে ফেলবো, নাথিং মোর। তার মানে ক্যাশ বুকের সাথে মূল পার্থক্য এখানে, ক্যাশ বুকটা থাকে অ্যাকুমুলেট করা অবস্থায় একত্রিত, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা জাস্ট কি করব, জাস্ট শর্টিং করে ফেলবো। ঠিক আছে স্যার? ওকে, জি জি জি, আসুন, এর আরো কথা আছে এটা নিয়ে, দেখুন আরো ক্লিয়ার করার চেষ্টা করেছি। দেখুন, আপনি যেটা চেয়েছিলেন, দেখুন আমি আরো ক্লিয়ার করে দিয়েছি এখানে। ক্যাশ রিসিপ্ট অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে যে আইটেম গুলো আসে, দেখুন কোথা থেকে আসে, সেল অফ গুড অর সার্ভিস। একটু আবার বলে নেই, যখন আমরা এগুলো একবারে ব্যবহার করি, এভাবে ব্যবহার করি, দেন ইট ইজ ডিরেক্ট মেথড। আমরা অঙ্কে যখন যাব দেখবো। আর আমরা কিন্তু শুরুতে এটা দেখিয়েছি নেট ইনকাম। নিশ্চয়ই আপনি বলবেন যে স্যার এই ইনকামিং এবং আউটগোয়িং এর ডিফারেন্সটাই তো নেট ইনকাম তৈরি হয়। হ্যাঁ স্যার? জি স্যার। আমার রেভিনিউ এবং এক্সপেন্ডিচারে যে ডিফারেন্সটাই তো প্রফিট তৈরি করে। তা আপনি দেখুন তো আমার ক্যাশ রিসিপ্ট এই জায়গা থেকে হয় কিনা। জি স্যার। ওকে, ক্যাশ পেমেন্ট আমরা কিছু একদম নমিনাল আইটেম দিয়েছি বা খুব ইসেনশিয়াল আইটেম গুলো ব্যবহার করেছি, আরো আইটেম থাকলেও থাকতে পারে, যখন অঙ্কে যাব পেয়ে যাব। জি স্যার। ওকে, থ্যাংক ইউ।
অন্য কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি তো একজনের গলা বা দুজনকে আজকে পেলাম, দুজনের স্বর। বাকিরা একটু কি বসে আছেন, পরে কথা বলবেন? বুঝতে পারছি স্যার আপনি। ওকে, থ্যাংক ইউ। প্রবলেম হলে কথা বলবেন। শুনতেছি স্যার। ওকে, ফাইন। এন্ড নাও সেকেন্ড ওয়ান। আরো বিস্তারিত দিয়েছি আমার। দেখেন তাহলে প্রথম স্লাইডে আমি একদম ইন এ নাটশেল ছিল, পরে ডেসক্রিপশনে আমি অল্প কথা বলেছি, এখানে এসে আপনাকে আরো ক্লিয়ার করে দিয়েছি। এবং আপনার কর্নারে যখন এই স্লাইড গুলো যাবে আপনি একটু খেয়াল করবেন। ওকে, এবং এগুলো একটু তো মুখস্থ রাখবেন। আপনার ওই যদি মনে করেন যে স্যার মুখস্থ রাখবো না আমি, হলে কিন্তু কেউ দিয়ে দিবেন এই চার্ট গুলো, আপনাকে মনে রাখতে হবে। এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, হ্যাঁ, আপনার বিভিন্ন এরিয়াতে বিভিন্ন মানে এইটা প্রয়োজন হয়। আপনি যখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলুন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলুন, অ্যাকাউন্টিং বলুন, সব জায়গায় মানে এটা আছে না স্যার? যারা করে আসছেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নরমালি উই সে ক্যাশ ইজ আওয়ার কিং, নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার দেখি আমরা একটু ফিনান্সিংটা একটু দেখি এক নজরে। স্যার এটাতে একটা কথা ছিল। শিওর স্যার, আসুন বলুন। স্যার এটা কাজগুলো প্রিন্সিপাল ফর আমি কেন জানি ভালো শুনতে পাচ্ছি না, এটা আমারই সমস্যা কিনা আপনি দেখুন তো একটু। হ্যালো স্যার শুনতে পাচ্ছেন এখন? এবার একটু শুনতে পাচ্ছি, বলুন। স্যার বলছি কালেকশন অফ প্রিন্সিপাল ফর লোনস। না স্যার, ওনার সমস্যা, হ্যাঁ, ঠিক আছে, ওনার নেটের সমস্যা। বুঝা দিচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন তো? কালেকশন অফ আপনারটা clear। প্রিন্সিপাল ফর লোনস মেড টু আদার এন্টিটিজ, এর অর্থ হলো আপনি অন্যদেরকে লোন দিয়েছিলেন। আপনি যখন অন্যকে লোন দেন, দ্যাট উইল বি ইওর ইনভেস্টমেন্ট, নাকি? ইনভেস্টমেন্ট ইনকাম স্যার। হ্যাঁ, ইনভেস্টমেন্ট, হ্যাঁ, আমি ইনকাম বলিনি, আপনি কিন্তু কালেকশন প্রিন্সিপাল বলেছি। কালেকশনের যে প্রিন্সিপালটা নিচ্ছেন আপনি, ইনকামটা তো আপনি অপারেটিং এ নিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই আপনি একটা স্লাইডে বলা আছে, দেখবেন যে আপনি লোনের যে ইন্টারেস্ট পাবেন এটাকে আপনি তো আপনার ইনকাম দেখাবেন, আদার ইনকাম। এখানে কিন্তু বলছেন কালেকশন অফ প্রিন্সিপাল ফর লোনস মেড টু আদার এন্টিটিজ, আপনি অন্য প্রতিষ্ঠানে যে বিনিয়োগে যাচ্ছেন এটা লোন আকারে যেতে পারেন, আপনি তাদের শেয়ার কিনতে পারেন, তাই না স্যার? জি স্যার, কিন্তু এটা তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাওয়ার কথা না। এক মিনিট স্যার, ফাইন্যান্সিং এ যেটা যায়, আচ্ছা কারো প্লিজ স্যারেরা, মিউট ইউ অল অফ ইউর ডিভাইসেস ফ্রম ইউর কর্নার। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার বলে শুনতে পাবেন। আবারও বলি, হ্যালো স্যার। জি স্যার বলুন। আমার কানে তো শব্দ আসছে বিভিন্ন রকম, আমি কথা বললে আপনি শুনতে পাবেন কিনা? হ্যালো, আপনি যেটা বলেছেন আবারও ব্যাখ্যা দেই। আমরা যেটা ইকুইটিতে ব্যবহার করি ডিবেঞ্চার, ওই ডিবেঞ্চার আমরা ইস্যু করি, ওটা আমরা ধার নিয়েছি। আবারও বলি, আমাদের হলো লায়াবিলিটি পাশে যে ইকুইটি বা আমরা লোন লিখি ওইটা কিন্তু ধার নেওয়া, বুঝছেন স্যার? ওইটা অব্লিগেশন। আর এটা হচ্ছে আপনি লোন দিয়েছেন কাউকে, স্যার দেখেন তো বোঝেন কিনা? স্যার আপনার কথা আমরা ভালো শুনছি না স্যার। আপনি স্যার, একটু করে দিবেন স্যার স্যার? মিস্টার রাসেল খানকে স্যার একটু মিউট করতে হবে স্যার। হ্যালো মিস্টার রাসেল খান, আমি তাকে কি দেখতে পাচ্ছি স্যার? মিস্টার রাসেল খান কি আমার মধ্যে আছেন? হ্যাঁ, এখন সবাই ভালো হয়ে গেছে, দেখছেন? আল্লাহু আকবার। আচ্ছা আসুন, আবারও বলি, আমাদের কিন্তু লোনটা দুই রকম হতে পারে। হোয়েন উই ইস্যু ডিবেঞ্চার, আমরা যখন ডিবেঞ্চার ইস্যু করি এর মানে হলো আমরা বাজারে একটা সার্টিফিকেট বিলি করে টাকা ধার করেছি, একটা কাগজ বিলি করে টাকা ধার করেছি। টাকা যখন আমরা ধার করি এইটা হলো আমাদের কম্পোনেন্ট অফ আওয়ার লায়াবিলিটি, ঠিক আছে স্যার? কম্পোনেন্ট অফ লায়াবিলিটি এইটা হচ্ছে আমার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি। আর আমি যদি কাউকে টাকা ধার দেই, টাকা ধার দেওয়া কি টাকা নেওয়া না দেওয়া স্যার? টাকা দেওয়া। দেওয়া মানে তাহলে এটা বিনিয়োগ হবে আমার জন্য, ঠিক আছে স্যার? এই বিনিয়োগটা কিন্তু আমার অ্যাসেট পাশে যায়। কাউকে যখন লোন দেই আমরা, লোন যদি নেই তাহলে ডেবিট আমাদের লায়াবিলিটি পাশে যায়, তখন এটা আমাদের ফিনান্সিং, মাথায় রাখবেন। আমি যখন কাউকে লোন দিচ্ছি এইটা আমার ইনভেস্টমেন্ট, এইটা অ্যাসেট পাশে যায়। ইনভেস্টমেন্ট ইনকাম বলতে পারবেন? হ্যাঁ, এটাকে ইনভেস্টমেন্ট ইনকাম বলবেন না, আপনি তো প্রিন্সিপাল টাকা নিচ্ছেন। ইনভেস্টমেন্ট ইনকাম হবে আপনার ইন্টারেস্ট যেটা পাবেন আপনি। আপনি যদি অন্য প্রতিষ্ঠানে আপনি যদি শেয়ার কেনেন, আপনি ডিভিডেন্ড পাবেন না স্যার? জি স্যার। এইটা আপনার ডিভিডেন্ড ইনকাম বলবেন বা ডিভিডেন্ড রিসিপ্ট বলবেন। আর যখন আমি টাকা ধার দিচ্ছি তখন আমরা এটাকে বলি লোন, বলা আছে কালেকশন অফ প্রিন্সিপাল। হ্যাঁ আমরা বলি ইন্টারেস্ট রিসিপ্ট।
ইন্টারেস্ট রিসিপ্ট দুইটা আলাদা জিনিস, কিন্তু একটা ইন্টারেস্ট রিসিপ্ট বলছি আর এখানে বলছি প্রিন্সিপাল ইন্টারেস্ট। আমরা পিছনে কোথাও দেখে দিয়ে আসছি, যদি আপনি লোন থেকে কোনো ইন্টারেস্ট পান, ইন্টারেস্টটাকে আপনি অপারেটিং অ্যাক্টিভিটি নেবেন। এটা আমি বলি না, IAS 7 বলে দিয়েছে। ঠিক আছে আচ্ছা স্যার। স্যার, তাহলে এই যে লাস্ট যে কথাটা আছে লোনস মেড টু আদার এন্টিটিস, তাহলে মেইন এই মেড টু মানে আমি অন্যকে দিয়েছি স্যার, আপনি এটা একটু বুঝুন, অন্যকে লোন দিয়েছেন। দুইটা loan- ভাগ, এটা ক্যাশ রিসিভ, এটা ক্যাশ পেমেন্ট। ইয়েস, লোন দিয়েছেন, সেই লোনের টাকা আদায় করে নিচ্ছেন এখন, তাহলে আপনার ঘরে টাকা ঢুকবে না স্যার আবার? জি স্যার, জি। ওকে, তাহলে আপনি আবারও বলি, আপনি প্লিজ, আপনি যেটা আমরা যেটা ডিভেঞ্চার বা আমরা যেটা লায়াবিলিটির পাশে লোন বলি, ওই লোনটা হচ্ছে টেকেন বাই দ্য কোম্পানি। আর যেটা আমি অ্যাসেট পাশে দেখাই, ওটা লোন পেইড টু অ্যানাদার কোম্পানি। ওকে ওকে স্যার, আর কোনো প্রশ্ন নাই নিশ্চয়ই? থ্যাংক ইউ। আচ্ছা, থাকলে আবার বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এন্ড নাও ফিনান্সিং অ্যাক্টিভিটি, এবার দেখুন। আবারও বলি, আপনারা যদি পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা গল্পের মতো মনে রাখতে পারেন, সরি, তাহলে আসলে অঙ্ক করতে সুবিধা হবে। আর যদি বেশি চিন্তা করতে হয় পরীক্ষা হলে, আপনার সময় পেরে ওঠা কষ্ট হয়ে যাবে কিন্তু। আচ্ছা, এখানে মনে হয় কোনো প্রশ্ন নেই স্যার? এই আইটেমটা কিন্তু জানেন মনে হয় আপনারা? ক্যান এনিওয়ান এক্সপ্লেইন অর ডিফাইন দিস টার্ম? স্যার এটা ট্রেজারি স্টক, মানে What is- আমরা যখন শেয়ার নিজেরাই কিনে নিই ফেরত, এটা when company buys back own share, okay, বাই ব্যাক, যে ওন শেয়ার। own share, buys back own share, then it is repurchasing, and these repurchased shares are labeled as treasury stock. out? হ্যাঁ, Okay. ইয়েস। এবং এই রিপারচেজ অফ কমন স্টক যখন হয়, তখন কি হয়, আমার পকেট থেকে বা আমার প্রতিষ্ঠান থেকে ক্যাশ চলে যাবে নাকি স্যার? জি স্যার। when we issue a stock, ইস্যু করা মানে হলো আমি শেয়ার বিক্রি করা, সহজ কথা। ইস্যু করা মানে শেয়ার বিক্রি করা, আর রিপারচেজ করা মানে হলো বিক্রি করা চলে শেয়ার যাওয়া। আবার আমার নিজের ঘরে ফেরত আনা, তাই তো স্যার? জি ওকে স্যার। ওকে স্যার, এনি কোশ্চেন ফ্রম এনি আদার পার্টিসিপেন্ট? নো, তাহলে আগাই একটু স্যার। Can you visualize importance of cash statement of cash flow? Yes, sir. বলুন তো, একটু ভাবুন তো স্যার, এই ঘটনা হতে পারে। আমি পরে দাঁড় করাচ্ছি, আমি কি ভেবেছি আর আপনি কি ভাবছেন। আপনার মতো করে ভাবুন, কোনো অসুবিধা নেই। আপনি বলতে পারেন টু নো দ্য পজিশন অফ ক্যাশ, এটা বলতে পারেন, কোনো সমস্যা নাই নাকি। টু প্রিপেয়ার ইউর বাজেট বলতে পারেন না স্যার? আপনি চিন্তা করে বলুন না, দেখবেন আরো এটা বেরিয়ে আসবে। And from hot corner you will give emphasis. দেখুন, আপনি তিনটে এরিয়াতে ভাগ করছেন, কিন্তু তাহলে আপনি কোন দিকে এখন নজর দিবেন, এগুলো ভাবনা করা যায়। একটু ভাবুন, এবং আমি আপনার জন্য একটু ভেবে রেখে কয়েকটা পয়েন্ট দিয়েছি, দেখুন তো পছন্দ হয় কিনা। You may add another some points. ঠিক আছে স্যার। ওকে স্যার, চাইলে আপনি আপনার মতো আরো বাড়িয়ে নেন, যোগ করে নেন, কিন্তু ধারণা রাখবেন। এবং আপনি আবারও বলছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নট অনলি ফর ইউর ফিনান্সিয়াল অপারেশন লেভেল, ইট উইল রিকোয়ার ইন এভরি স্টেজ, এভরিহোয়ার। তো একটু মাথায় রাখেন। পরীক্ষা আপনি পয়েন্ট আকারে লিখতে পারবেন, ব্যাখ্যা না দিলেও চলবে, কারণ এনাফ ফর 3 or 4 মার্কস। জি স্যার। Okay, thank you. And how we calculate our cash flow? Normally, we calculate the cash flow under 3 areas. So far, we have discussed. আমরা সবসময় 3টে এরিয়া থেকে আপনি ক্যাশ ফ্লো কে নিয়ে ভাববেন। These 3 areas: operating section or operating segment, investing segment, and third one is our financing segment. Okay. And under operating segment, we can calculate our cash under 2 methods. One is indirect method and another is direct method. নিশ্চয়ই আমরা এর আগে কথা পড়ে আসছি স্যার, এইভাবে অন্য কোনো ক্লাসে হোক
জি স্যার Okay. Okay. And for calculating our cash from investing as well as financing, only one method. ওখানে আপনি কোনো মেথডের কথা বলার আলাদা করে বলার কিছু নেই, একটা সিস্টেমে চালু আছে আমাদের। But from operation we can calculate our cash under two method. One is indirect, another one is direct method. And under indirect method we will go with our net profit. Okay sir? শুধু একটু মাথায় রাখবেন, যখন ইনডিরেক্ট মেথডে যাচ্ছি তখন আমরা কিন্তু ইনডিরেক্ট মেথডে আমরা শুরু করব কাকে দিয়ে বললাম? নরমালি উই উইল স্টার্ট উইথ নেট ইনকাম। এন্ড নেট ইনকাম IAS 7 নরমালি প্রেসক্রাইবস নেট প্রফিট বিফোর ট্যাক্সেশন। কারণ আমরা যখন অঙ্ক করি দেখা যায় নেট প্রফিট বিফোর ট্যাক্সেশন, এরপরে ট্যাক্স বাদ দেই, নেট প্রফিট আফটার ট্যাক্সেশন। কোশ্চেন কি স্যার বলা থাকবে? বলা, ইয়েস বলা থাকবে। IAS 7 ও সরি ইনডিরেক্ট, হ্যাঁ বলে দিবে স্যার। আবার অনেক সময় আইটেম দেখেও বোঝা যায় আইদার ডিরেক্ট অর ইনডিরেক্ট, বাট IAS 7 gives emphasis under indirect method. তাদের একটা সাজেশন হলো ডিরেক্ট মেথডটা ব্যবহার না করে ইনডিরেক্ট মেথডটা ব্যবহার করা যেতে পারে এবং এটা ভালো। আপনি যখন আপনার টেক্সটে ঢুকবেন দেখবেন এই ব্যাপারে একটু দুই এক লাইন বলা আছে। ওকে, another question, when we calculate our net profit normally we use accrual basis of accounting, নাকি স্যার? একটু চিন্তা করুন তো, যখন আমরা নেট প্রফিট বের করেছি আমরা কিন্তু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ব্যবহার করেছি। এন্ড হোয়াট ডাজ ইট মিন? ট্রানজাকশন ঘটিবার সাথে সাথে বুকস অফ অ্যাকাউন্ট, ইয়েস, আইদার ক্যাশ রিসিভড অর নট অর পেমেন্ট অর নট। ওকে, তাহলে বোঝা গেল যে আমরা যখন এই নেট প্রফিট লিখেছি এর মধ্যে কিছু ঘটনা ঘটে আছে যার জন্য আমার পকেট থেকে ক্যাশ যায় নাই বা ক্যাশ আসে নাই, নাকি স্যার? এটা মনে করা যায়? জি স্যার স্যার ডেপ্রিসিয়েশন, আমি একটা এক্সাম্পল দিই। স্যার ডেপ্রিসিয়েশন, আপনার পকেট থেকে ক্যাশ গেছে এবছর? না স্যার। নো, নরমালি ডেপ্রিসিয়েশন ইজ অ্যালোকেশন অফ কস্ট। ওকে, আমি হয়তো 20 বছর আগে বা 10 বছর আগে মেশিনটা কিনছিলাম, এবছর ভাগের ভাগ 200 টাকা দিয়ে আমি ওকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনার পকেট থেকে কিন্তু ক্যাশ যাচ্ছে না, তাই তো স্যার? না, ঠিক আছে। সো উই হ্যাভ টু অ্যাডজাস্ট সাম নন ক্যাশ আইটেম। এবং আপনি আপনার প্রথম স্লাইডও এক জায়গায় লেখা ছিল, দেখবেন যে কিছু নন ক্যাশ আইটেমকে আপনার অ্যাডজাস্ট করতে হবে, যে ছবির মধ্যে ছোট্ট নাটশেলে যেটা দেখানো আছে। এই আইটেমগুলো কি কি হতে পারে আপনি বলুন তো? মেইনলি ডেপ্রিসিয়েশন or amortization or deflation, তাই না? তিনটা, অর্থাৎ দ্যাট ইজ অ্যালোকেশন অফ কস্ট। এবং আমরা কিন্তু এটা লেখার চেষ্টা করেছি, দেখুন কি কি হতে পারে, কি কি অ্যাডজাস্টমেন্ট হতে পারে। আমরা ডেফিনিশন বললাম আপনারা বোঝানোর জন্য, আরো কিছু আইটেম আমরা লিখেছি। যদি মনে হয় স্যার আমরা এটা বুঝতে পারছি না, এটা একটু বলুন, আমি সেটা বলবো। এটাকে অ্যাডজাস্ট করে আমি কিন্তু আমরা মাথায় রাখবো আমরা কিন্তু প্রফিট ফ্রম অপারেশন বের করতে চাচ্ছি। সেই হিসাবে দেখুন তো এই আইটেমগুলোকে অ্যাডজাস্ট করার সুযোগ তারা দিয়েছে আমাদের এইভাবে করা। স্যার প্রভিশনটা তো লায়াবিলিটি নাকি? হ্যাঁ, কিন্তু আপনি প্রভিশন যখন ইনক্রিজ করেছেন তখন কি করেছেন? টাকা গেছে পকেট থেকে আপনার? প্রভিশন করলে কি টাকা কোনো টাকা যায়নি, তাহলে এটাকে আপনার অ্যাডজাস্ট করতে হবে না নেট প্রফিটের সাথে, কারণ আপনি তো এক্সপেন্সে চার্জ করে দিয়েছেন স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে মনে কি আছে? প্রফিট অর লস অন ডিসপোজাল। স্যার এটা না স্যার, ইন্টারেস্টের কথা বলছি। হ্যাঁ, এটা পরে আসছি, একটু পরে আসছি স্যার, একটু যাব। এটা নিয়ে কথা আছে স্যার কোনো? কারণ আমরা কিন্তু মাথায় রাখছি আমরা অপারেটিং বের করব, যেহেতু আমরা জানি, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি এই অঙ্ক যখন করি আমরা প্রফিট অর লস অন ডিসপোজাল হলে অ্যাডজাস্ট করি, কিন্তু বাট মাইন্ড ইট ইজ নট আওয়ার অপারেটিং ইনকাম, নাকি স্যার? এটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, কারণ এটার জন্য জায়গা আছে। আমি যে মেশিনটা ডিসপোজ করে টাকা পাচ্ছি তার জন্য আমার কি আছে? ইনভেস্টিং অ্যাক্টিভিটি আছে না স্যার? ওকে, এই জন্য এটাকে সরিয়ে ফেলানো হয়। আমরা কখনো প্লাস মাইনাস না বলে আমরা বলবো রিমুভ করব বা এলিমিনেট করব। এলিমিনেট করতে গেলে আসলে প্রভাব নিয়ে কাজ করতে হয়। যেমন দেখুন, ডেপ্রিসিয়েশন কেন যোগ হচ্ছে, এইভাবে ভাবলে আপনার মনে থাকবে। ডেপ্রিসিয়েশন অর্থাৎ আমি এক্সপেন্স চার্জ করেছি, এক্সপেন্স চার্জ করার কারণে আমার প্রফিট কমে গেছে, তাহলে আমি যদি গো ব্যাক করতে চাই এটাকে যোগ করে নিয়ে আমি নিউট্রাল হতে চাচ্ছি, ঠিক আছে স্যার? আচ্ছা, দেখুন তো প্রফিট যদি হয়ে থাকে ডিসপোজালে, এই প্রফিট আমার প্রফিটটাকে বাড়িয়ে দিয়েছে না? জি স্যার। এই জন্য প্রফিটটা বিয়োগ করতে হবে, করে আমি অপারেটিং প্রফিটকে জায়গায় নিয়ে আসবো। ওকে স্যার?
জি স্যার। ওকে, ডিসপোজালে যদি লস হয়, দেখুন লস হলে আমি কি করেছি, এখান থেকে বিয়োগ করে কমিয়ে রেখেছি, কিন্তু এই জন্য ওটা আমি যোগ করছি। এই জন্য আপনার প্রভাবটা চিন্তা করবেন। গেল। আচ্ছা, আপনি কি এই ইন্টারেস্ট নিয়ে কথা বলছেন? জি স্যার, এখন স্যার Okay, বুঝছি স্যার, ওই যে ওই যে প্রফিট আমি কিন্তু একটু আগে ব্যাখ্যা দিলাম, যেহেতু আমরা এই আইটেমটাকে নিয়ে নিব অন্য জায়গায়, এটা আমরা এখানে এর মধ্যে ধরতে রাজি না, এটা আলাদা ইনকাম হিসাবে যোগ করে নিব, অপারেটিং এর আন্ডারে তাকে এটা নিতে রাজি। জি। ওকে স্যার, ক্লিয়ার? ফিনান্স কস্ট সিনোনিম অফ আর ইন্টারেস্ট এক্সপেন্স। আমরা আমাদের সিমা টেক্সটে যেটা পাচ্ছি, দেখবেন এখন আমাদের বেশিরভাগ কোশ্চেনে বা বইতে ফিনান্স কস্ট ব্যবহার করে। ফিনান্স কস্ট। হ্যাঁ, তো ইন্টারেস্ট এক্সপেন্সটা এখানে যোগ করছি কেন? এক্সপেন্সটা আমরা বাদ দিয়েছিলাম। ওকে, এক্সপেন্স করে যেহেতু বিয়োগ করেছি, আমরা বলছি ফিনান্স কস্টটাকে আলাদা খরচ হিসাবে দেখাবো, তাকে আমি অপারেটিং কস্ট হিসাবে বলতে রাজি না। যদি কোম্পানি টাকা ধার, ইয়েস, কোম্পানি যদি টাকা ধার না করতো তাহলে কি ফিনান্স কস্ট লাগতো? আমার কোম্পানি তো শুধু শেয়ার দিয়ে ব্যবসা করতো। আচ্ছা, তাহলে হোয়াই দেন কোম্পানি উইল গো উইথ দিস ডেট ফাইন্যান্সিং? ডেট ফাইন্যান্সিং তো স্যার অনেকগুলো কারণে যায়। আপনি বলুন দুটো কারণ বলুন, একটা কারণ বলুন। একটা স্যার, যদি ইকুইটির যে এক্সপেন্স হয়, জি, তাতে যদি কম এক্সপেন্স আমি বাইরে পাই। ওকে, আরো এটা সহজ। একটা কারণ। ওকে, ফাইন, থ্যাংক ইউ। দ্যাট ইজ হোয়েন রিটার্ন ইজ গ্রেটার দ্যান ইওর ফিনান্স কস্ট, নাকি? আপনার রিটার্ন যদি ফিনান্স কস্ট থেকে বেশি হয়, তখন তো আপনি কি করবেন? ফিনান্স কস্ট দরকার নাই, তখন আপনার কিন্তু শেয়ার হোল্ডাররা লাভবান হবে, নাকি স্যার? এটা আপনারা করে আসছেন, কস্ট ক্যাপিটাল স্ট্রাকচার করার সময় করে আসছেন, আপনারা দেখিয়েছেন যে ডিবেঞ্চার থাকলে ইপিএস কি হচ্ছে, না থাকলে কি হচ্ছে, করছেন না স্যার এরকম? ওকে, তো এ কথা পরে আবার সময় হলে বলবো। তাহলে আমরা কি দেখলাম, কিছু অ্যাডজাস্টমেন্ট আমরা লিখলাম। এইটার সাথে যখন এইগুলোকে প্লাস মাইনাস করব, দেন উই উইল গেট অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা কিন্তু এর মধ্যে কোথাও ওয়ার্কিং ক্যাপিটালের বিবেচনা করি নাই। ওকে স্যার, এখানে কোথাও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল, নাও ইউ হ্যাভ টু কনসিডার ইউর ওয়ার্কিং ক্যাপিটাল, দ্যাট ইজ কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, and normally mention please mention 2 or 3 current asset. Mention 2 or 3 current assets. Account receivable, okay, fine. ইনভেন্টরি, থ্যাংক ইউ। আর দরকার নেই, এই দুটো করলে হবে। আসুন এবার ওয়ার্কিং ক্যাপিটালের চেঞ্জ কি কি হতে পারে দেখুন। আমরা একবারে শেষ করেছি, ইনক্রিজ অর ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয়, আপনি ধরুন আপনার আছে ইনভেন্টরি ইনক্রিজ করলো, ইনভেন্টরি ইনক্রিজ, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ইনভেস্ট মোর মানি। স্যার আমার টাকা গেছে। হ্যাঁ, টাকা যাবে, থ্যাংক ইউ। এই কারেন্ট অ্যাসেট বেড়ে যাওয়া মানে আপনার ঘরে টাকা আপনার ঘর থেকে বেরিয়ে যাবে। আপনার ইনভেন্টরি বেশি ওয়ার্ক যদি রাখা হয়, আপনাকে বিনিয়োগ বেশি করা লাগছে না ওখানে স্যার? ওকে, এই জন্য আমরা কিন্তু ইনক্রিজটাকে এখানে দেখেছি ব্র্যাকেট দিয়ে মাইনাস। ডিক্রিজ হলে কি হয়? প্লাস স্যার। ডিক্রিজ হওয়া মানে আপনার ঘরে আমি টাকা টাকাটা আসবে। আসছে। যেমন আপনি ধরুন অ্যাকাউন্ট রিসিভেবল, ভাবুন আপনি অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাচ্ছে, এর অর্থ কি? কাস্টমার আপনার টাকা দিয়ে যাচ্ছে স্যার। কনভার্ট ইনটু ক্যাশ। ওকে ওকে, থ্যাংক ইউ। এইভাবে মাথায় রাখবেন, একদম পুরো বাংলা নিয়মে, বইয়ের মতো করে মুখস্থ করে চলবে না। প্লাস আপনি ভাবুন তো কি ইম্প্যাক্টটা ভাবুন। সিমিলারলি ইনক্রিজ অর ডিক্রিজ, ঠিক রিভার্স অফ আওয়ার দিস কারেন্ট অ্যাসেট। কারেন্ট লায়াবিলিটি যদি ইনক্রিজ করে, কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ করা মানে আপনার হাতের টাকা হাতে রয়ে যায়, কি বলেন স্যার? আপনি একটু ভাবুন তো, কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ করলে কেমন করে, একটা উদাহরণ দিয়ে বলতে পারবেন? আমি একটু একটা উদাহরণ দেবো সুন্দর করে, যেটা আমি ব্যবহার করি প্রায়। স্যার বাকিতে পণ্য ক্রয় করতে অ্যাসেট তো আসছে। আমি কি করি জানেন? ধরেন মাসের শেষের দিকে 25 তারিখ 26 তারিখ, ওকে, আমার হাতে কিন্তু ধরেন 2000 টাকা আছে। আমি দোকানে গিয়ে বলি, বেশ সুন্দর করে তখন বলি, এমনি হয়তো খুব রেগে বলি, কিন্তু ওই সময় বলি, ভাইজান কেমন আছেন, এই আপনি, আমি চাল নিতে চাই, হ্যাঁ দাম এত, একটু বাকি নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার আপনি নেন না, অসুবিধা নাই, 3 তারিখ তো বেতন পাচ্ছেন, দিয়ে দিবেন, শিওর। তাহলে কি দাঁড়ালো দেখুন তো, আপনি যখনই অ্যাকাউন্টস পেয়েবল কে বাড়িয়ে ফেললেন, আপনার টাকা কিন্তু আপনার হাতে রয়ে গেল, কি বলেন স্যার? জি স্যার। ওকে, তার মানে মনে রাখবেন, আপনারা যদি কারেন্ট লায়াবিলিটি বাড়াতে পারেন কোনোভাবে, আপনার ঘরের টাকা রয়ে যাবে, অর্থাৎ টাকা অঙ্ক বেড়ে যাচ্ছে। আর বিপরীত ক্রমে লায়াবিলিটি পে করা মানে আপনার ঘরের টাকা কমে যাবে। এইভাবে মাথায় রাখবো। আইটেম ধরে না, আপনি শুধু দেখবেন কারেন্ট অ্যাসেট বাড়ছে না কমছে, কারেন্ট লায়াবিলিটি বাড়ছে না কমছে, উল্টা মনে রাখবেন। কারেন্ট অ্যাসেট বেড়ে যাওয়া মানে টাকা ইনভেস্ট করা লেগেছে, এন্ড কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করা মানে হলো টাকা আমার ঘরে এসছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। And this final figure will be cash generated from operation. এটাকে বলছি কিন্তু প্রফিট ফ্রম অপারেশন,
and now we are considering our current asset and liability, then it will be cash generated from operation. মাথায় রাখুন, এখানে কিছু ঘটনা সরিয়ে রাখছিলাম না, মনে পড়ে এখান থেকে? দেখুন, নিয়ে আসছি আমরা ওখান থেকে। ইন্টারেস্ট পেইড, ট্যাক্স পেইড, ঠিক আছে স্যার? ওই যে আমরা নিশ্চয়ই কাজ করেছি ট্যাক্স নেট প্রফিট বিফোর ট্যাক্সেশন না স্যার? তাহলে আপনাকে এখন ট্যাক্স দিতে হবে, ট্যাক্স পেইড। এই কাঠামোটা মুখস্থ রাখবেন, এটা আপনাদের টেক্সটেও আছে। দ্যাট ইজ নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। নাও উই উইল মিউট আওয়ার লেকচার due to Asr prayer. Prayer. Okay. Just after 12 minutes we will come back. Okay. ওকে Okay. স্যার একটা হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন কোশ্চেন স্যার। ছিল স্যার। শিওর স্যার বলুন, বলে আমি স্যার, ইন্টারভিউ যাব। হ্যাঁ লাস্ট যে লেকচারটা দিয়েছিলেন সেটাতে লাস্টের অঙ্কটা একটু একটা সমস্যা ছিল, এটা একটু ক্লাসের শেষে একটু সলভ করে দিন। কি সমস্যা আছে ওখানে বলুন তো স্যার, সমস্যা কি? স্যার ওই যে ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে অ্যাড করা হয়েছে ওইটা একটু বুঝি। আচ্ছা ঠিক, ওটা মনে হয় স্যার এই ক্লাসে পারবো কিনা আমি সময়ে, আর এটা লেকচারটা এই মুহূর্তে আমার সামনেও নেই। এটা আপনি এর বন্ধ খুললেই যে ক্লাস লেকচারটা পাবো শুরুতে আমি ওটা বুঝিয়ে দেবো স্যার, তাহলে আমার মাথায় থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ অল। জি স্যার। আসসালাম। ভাই কেউ কি একটু রেসপন্স করবেন যে প্রিভিয়াস ক্লাসের রেকর্ড গুলো আমি আসলে কিভাবে পাবো?
Dear participants, Assalamu alaikum. Hello. ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। Okay, okay. I can start maybe. Okay, sir. আমরা এখানে মানে ছিলাম শেষ পর্যন্ত, আমাদের গত এটাই শেষ করলাম। এখানে এখানে কারো কোনো প্রশ্ন আছে স্যার? না না, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। And operating activities under direct method, and under this method we will calculate our cash transaction directly for receiving or paying under our operating area. স্যার এখানে ডাইরেক্ট মেথড কেন? যদি আরেকটা মেথড, আমরা দুটো মেথড কথা বললাম কেন, মানে আমরা আবারও বলি, আমরা একটা করলাম কি নেট প্রফিট থেকে শুরু করেছি না স্যার গতটা? জি। কিন্তু আমি নেট প্রফিট করতে গিয়ে যে কাজগুলো করেছি, আমরা দেখুন আমি অ্যাক্রোল বেসিসটা মাথায় রাখতে হয়েছে না? এখন আমি যদি ওখানে না থেকে সরাসরি চিন্তা করি ক্যাশ সেল, ক্যাশ পারচেজ, ক্যাশ কালেক্টেড ফ্রম আওয়ার ডেটর্স, যদি এইভাবে ভাবি তাহলে জিনিসটা আরো সুন্দর হয়ে যায় না স্যার? ওকে, সেটা মনে দেখুন। আন্ডার ডিরেক্ট মেথড নরমালি there are several items. দেখুন তো আমরা এই নামগুলো ব্যবহার করলে এগুলো সবই মানে অপারেটিং আইটেম, খেয়াল করুন। এবং এই দুটো দেখুন ওইটার আগেটা শেষে ছিল, দেখুন মনে রাখার জন্য বলছি। এবং বাকিগুলো সরাসরি খেয়াল করুন, ক্যাশ রিসিট ফ্রম কাস্টমার, ক্যাশ পেইড টু সাপ্লায়ার্স, ক্যাশ পেইড টু এমপ্লয়িজ। নরমালি দিস ইজ আওয়ার ওয়েজেস অর এমপ্লয় বেনিফিট, ক্যাশ পেইড ফর দ্য আদার অপারেটিং এক্সপেন্স, যে নামে থাকুক না কেন মোটামুটি এই নামগুলো আমরা পাই। এবং হেয়ার ইন্ডিকেটিং দিস ব্র্যাকেট অলওয়েজ দিস ইজ আওয়ার ক্যাশ আউটগোয়িং, নাকি স্যার? দেখুন তো আমাদের যেগুলো ব্র্যাকেট দেওয়া সবগুলোতে ক্যাশ চলে যাবে, এন্ড দ্য ফাইনাল ফিগার উইল বি ক্যাশ, নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। Again, under indirect method, normally we start with net profit, then we will reconcile or we will adjust some elements or some items. Okay, sir. And under direct method, we will calculate directly cash collection and cash payment. এখানে কোনো আমরা ওই ভায়া মিডিয়া বা অ্যাক্রুয়াল বেসিস ভাববো না, সরাসরি টাকা হাতে নিয়ে কাজ করব। ওকে। And normally there are two methods, and either indirect or direct. In our problem we will get indication. আপনি কোন মেথডে করবেন অঙ্কে বলে দেওয়া হবে আপনার আমাকে। ওকে। And now cash flows from investing activities. আমরা শুরুতে বলেছিলাম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস চোখ বুজে শুধু ভাববেন, নন কারেন্ট অ্যাসেট রিলেটেড অল আইটেমস উইল বি আওয়ার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ট্রানজাকশন রিলেটিং টু অল নন কারেন্ট অ্যাসেট। আপনি এখন নিজেই ভাবুন নন কারেন্ট অ্যাসেট কি কি হতে পারে? বিনিয়োগ হতে পারে, আপনার প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট হতে পারে, তাই না? হতে পারে না স্যার? এই আইটেমগুলোর মধ্যে আপনি যদি ভাবুন টাকা আসবে যাবে, এটা মনে আমরা বুঝি। আচ্ছা, এখন এমন আছে নাকি টাকা আসলে বুঝি না, গেলেও বুঝি না, এমন কেউ আছে নাকি স্যার? না না স্যার, আমরা তা বুঝি না, আমরা ক্যাশ বুঝি মোটামুটি। ওকে, দেখুন এবার আইটেমগুলো আমরা একবারে দিয়ে দিয়েছি। আমরা যেহেতু আমাদের হাতে সময়ও কম থাকে, প্রত্যেকটা আইটেম একটু শুধু আপনি মিলিয়ে নেন। Any purchase you will cause decrease of cash, তাই না? যে কোনো পারচেজ তো ক্যাশ কমে যাবে। ওকে। এনি কাইন্ড অফ সেল, ক্যাশ আসবে। ওকে, নিচের দিকে একটু খেয়াল করুন, এই দুটো আইটেম দেখেন আমরা যখন ইনডিরেক্টে করেছিলাম ওখান থেকে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম না, ওকে সরিয়ে ফেলেছিলাম, রিমুভ করেছিলাম। নিশ্চয়ই আপনি আপনার কর্নারে যখন স্লাইডটা যাবে আপনি দেখবেন ইন্টারেস্ট রিসিভড এবং ডিভিডেন্ড রিসিভড, যেটা আমরা ওইখানে নেট ইনকাম ফ্রম বা নেট প্রফিট ফ্রম অপারেশন বের করতে গিয়ে ওকে রিমুভ করেছিলাম। তো ডিভিডেন্ড রিসিপ্টটা তো ওখানে আসে নাই, কারণ এটা তো ইনকাম স্টেটমেন্টের আইটেম না। না, এই জন্য ওকে বের করে নিলাম না, ওখান থেকে সরিয়ে রাখছিলাম না স্যার, মনে হয় ডিভিডেন্ড রিসিপ্টের কথা বলছি। আচ্ছা, তাহলে নেই, এইটা আসছিল না? এটা তো আসছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ইন্টারেস্ট এইটা। ওকে ফাইন। আমরা বলছি যে আমরা কিন্তু কোনো আইটেমের ডুয়াল কোনো ইয়ে হবে না, আমরা আসলে ওখানে সরিয়ে রাখা মানে হলো যেমন এই লোকটাকে সরিয়ে রেখেছি,
আমরা এখানে এসে, কারণ তাকে ইন্টারেস্ট রিসিভ কোথা থেকে করেছি, নিশ্চয়ই আমার ইনভেস্টমেন্ট যদি ডিভেঞ্চার আকারে থাকে তখন আমরা ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট পাই, আর ইনভেস্টমেন্ট যদি ফর্ম অফ শেয়ার হয় দেন উই উইল গেট ডিভিডেন্ড, তাই না স্যার? নামের মধ্যে কিন্তু আলাদা হওয়ার কারণ, ইন্টারেস্ট রিসিভড হয় যখন আমি টাকা লোন আকারে দেই, দ্যাট ইজ ডিভেঞ্চার আকারে দেই, আর ডিভিডেন্ড রিসিভড হয় যখন আমি বিনিয়োগে যাই হলো শেয়ারের আকারে। শেয়ার আকারে দিছে। ওকে, থ্যাংক ইউ। দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট অফ নেট ক্যাশ। এই কটা আইটেমের যোগ বিয়োগ করলে পেয়ে যাব। ওকে, এন্ড নাও ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। শুধু চোখ বুঝে ভাবুন, শেয়ার নিয়ে ভাবলে হবে, শেয়ার এবং ডিভেঞ্চার এইটা দিলেই আপনার প্রায় সব এন্ট্রি বা সব অঙ্কে একই ধরনের এন্ট্রি পাবো আমরা। Any problem? না ঠিক আছে স্যার। Okay. When we keep our accounts, normally some transaction may arise. There no cash transaction occurred. No cash transaction occurred. আপনি যখন আমরা অ্যাকাউন্টস রাখি, এমন হতে পারে যে আমাদের কথাবার্তার মধ্যে বলা হচ্ছে কিন্তু ক্যাশের ঘটনা ঘটে নাই, এরকম হতে পারে কিনা? সে ইস্যু অফ শেয়ার এগেইনস্ট অফ ইউর বিল্ডিং, অথবা বিল্ডিং পারচেজ থ্রু ইস্যুয়েন্স অফ শেয়ার, একই কথা তো? এরকম পেয়েছি না আমরা ইন্টিমেট করার সময়? স্যার, শেয়ার ইস্যু করা হলো বিল্ডিং এর মাধ্যমে, অর্থাৎ আমি বিল্ডিং নিলাম, আমি মালিককে শেয়ার দিলাম, হতে পারে? জি স্যার। আমি বিল্ডিং নিলাম, আমি কি হলো, আমি ডিবেঞ্চার দিলাম আমার মালিককে যে ভাই ধার হিসেবে আপনি এটা ধারের নামে লিখে রাখেন, ধার এত টাকা ধারের দাম বিনিময়ে বিল্ডিংটা দেন। এই দুই ধরনের ক্ষেত্রেই, অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো নন ক্যাশ ট্রানজেকশন। আমরা এই টেম্পলটা পরে দেখাবো। আচ্ছা, নন ক্যাশ ট্রানজেকশনটা মনে হয় আমরা এনেছি আপনার জন্য একটু, হ্যাঁ, নন ক্যাশ অ্যাক্টিভিটিস, এরপর ওখানে আবার যাবো। তাহলে নন ক্যাশ অ্যাক্টিভিটি শুধু মাথায় রাখবেন, এটা কিন্তু অপারেটিং এর ক্ষেত্রে ভাবতে পারবেন না। কারণ কি বলেন তো? অলরেডি ইউ হ্যাভ অ্যাডজাস্টেড, অপারেটিং এ আপনি কিন্তু অ্যাডজাস্ট করে ফেলেন, তাই না? ওই যে ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট করে ফেলেছেন না, ওটাও কিন্তু নন ক্যাশ অ্যাক্টিভিটি। তো আমরা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে নন ক্যাশ অ্যাক্টিভিটি চিন্তা করি, ইট রিলেটস, নন ক্যাশ অ্যাক্টিভিটি অনলি রিলেটস টু আওয়ার ইনভেস্টিং অ্যান্ড ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। That is, this type of activities do not involve use of cash. Okay, sir? তাহলে নন ক্যাশ অ্যাক্টিভিটিজ এর ডেফিনিশনে কখনো কিন্তু অপারেটিং এর কোনো আইটেম আসবে না। নন ক্যাশ অ্যাক্টিভিটিজ আর রিলেটেড টু আওয়ার ইনভেস্টিং এন্ড ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। প্লিজ গিভ সাম এক্সাম্পলস। আমি তো একটা দুটো বললাম, আপনারা দু একটা বলতে পারবেন? Anyone? স্যার, যদি কোনো লোন মিট আপ করি, শেয়ার ইস্যু করে। ওকে, ফাইন, হলো। আরো একটু দুটো বলুন, একটা বললেন, দুটো বলুন, আরেকটা বলুন। ডিভিডেন্ড, হ্যাঁ, প্ল্যান্ট মেশিনারি, রিডেমশন স্যার। ওকে, রিডেমশন। ওকে, থ্যাংক ইউ স্যার। দেখুন, আমি কিছু এক্সাম্পল রেখেছি আপনাদের জন্য, কয়েকটা এক্সাম্পল। যা বলেছেন আমার মনে হয় অনেকগুলো আমরা লিখে ফেলেছি, তাই না? এটা তো আমরা কদিন আগে অঙ্কের মধ্যে দেখলাম স্যার, মনে আছে? এই যে অ্যাসেট অ্যাকোয়ার্ড আন্ডার ক্যাপিটাল লিজ, এই কথাটা এসেছিল আমাদের। এটা আমরা পরবর্তীতে পাবো, আমরা ইনকাম যখন তৈরি করেছি ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে পেয়েছি এটা। And in this area there is no link with our cash, no relationship with our cash, তাই না স্যার? দেখেন তো কোথাও ক্যাশের কথা, ক্যাশ বাদেই সব ঘটনা ঘটছে মনে হয়। জি স্যার, এগুলোর মধ্যে কোনো ক্যাশ। এই ক্ষেত্রে আমরা যদি অঙ্কের মধ্যে থাকে, এটাকে কি করব বলুন তো? এটা জি, এটা ডিসক্লোজারে চলে যায়। যখন অঙ্কের শেষে আমরা কি করি, নোট আকারে বলে দিই। থ্যাংক ইউ স্যার। এবার আমরা একটু পেছনে যাই। আমরা মোটামুটি 3টে অ্যাক্টিভিটি কথা বলেছিলাম। এই 3টে অ্যাক্টিভিটি দিয়ে যদি আমরা একটু চিন্তা করি
যে আমাদের টোটাল টেমপ্লেটটা কেমন হবে। টেমপ্লেট দ্যাট মিনস স্ট্রাকচার অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা এইভাবে পরপর আইটেমকে সাজিয়ে থাকি। At first, we will start with our cash flow from operating activity, এবং এখানে তীর আমরা পারপেশন লাইন করেছি দুটো, অর্থাৎ আইটেমগুলো এখানে লিখে নিব। আমরা পরীক্ষায় এত সময় পাবো না যে প্রত্যেকটা আলাদা আলাদা বের করে এনে অঙ্ক করব, আমরা একবারেই এক ছকের মধ্যে করার চেষ্টা করি সাধারণত। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি গুলো নিব, এবং এইটার নেট ফিগার হবে আমার, we will then get net cash from operating activity. Similarly for investing, then financing, and finally the accumulated figure of these three will be our net increase in cash and equivalent. অর্থাৎ এই তিনটার আমাদের দেখা যাবে আমার ক্যাশ হয় বাড়বে অথবা কমবে, এবং এরপরে আমরা এর নিচে লিখে নিব বিগিনিং পিরিয়ডের যে ব্যালেন্স থাকবে সেইটা দুটো যোগ করলে আমার হবে এন্ডিং ক্যাশ। মজার ব্যাপার হলো অঙ্কের যদি কিছুটা বোঝা যায়, যদি অঙ্ক আমার ঠিক থাকে, আমার ইনক্রিজের সাথে বিগিনিং ক্যাশ যোগ করলে অঙ্কের ক্লোজিং ক্যাশের মিল হয়ে যাবে, তাই না স্যার? ওকে, এই দিস ইজ দ্য জেনারেল টেমপ্লেট। এই অর্ডিনারি টেমপ্লেট আমরা এটাই ব্যবহার করব যখন অঙ্কে যাব। এটা আমরা কথা বলে ফেলেছি একটু আগে। And now mathematical problem 1, আমরা ছোট্ট একটা প্রবলেম রেখেছি, একদম ছোট ছোট দুটো একটা আজকে রেখেছি। First one from your text, and second one maybe other side of your text. একটু দেখুন অঙ্ক একটু। Income statement component, all of these components are familiar to us, এটা নিয়ে কোনো কথা নেই। এক্সপেন্স ইনক্লুড, ওপাশে যে এক্সপেন্সের কথা বলা আছে কিছু ব্রেকআপ দিয়েছে আপনাদের সামনে। ওয়েজেস এত, অডিটরস রেমুনারেশন, ডেপ্রিসিয়েশন 84, কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজড, প্রফিট অন ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট, রেন্টাল ইনকাম। ঠিক আছে স্যার, আইটেমগুলো দেওয়া দেখুন। এবং কিছু আপনাদের ফর ইওর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ, এই জন্য আপনাকে বিগিনিং এবং এন্ডিং এর ফিগার দেওয়া 30/9/19, 30/9/18। দিস ইজ আওয়ার বিগিনিং ফিগার, দিস ইজ এন্ডিং। ডিফারেন্সটা এখন একটু বলে নেই, যদি এরকম হয় এখনই দেখুন। আচ্ছা, কি করতে হবে দেখে আমরা এখানে আবার আসছি। কি চাচ্ছে ওরা দেখুন তো। ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন উইথ ইউজিং দ্য ইনডিরেক্ট অবলিক ডিরেক্ট মেথড, দুটোই আমরা শিখবো আজকেই। কমপ্লায়েন্স 19 2023 সেপ্টেম্বর 2019 জন্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য আপনার যে অংশে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন সেইটুকুন আপনাকে দেখাতে হবে। তাহলে আমি যদি একটু এন্ট্রি ধরে দেখি, এখানে দেখুন ডেপ্রিসিয়েশন নিঃসন্দেহে এটা কি নন ক্যাশ অপারেটিং এক্সপেন্স? জি স্যার। ওকে, প্রফিট অন ডিসপোজাল, এটা প্রফিটের মধ্যে, হ্যাঁ এটা আমার এই প্রফিটটাকে আমার মাইনাস হবে স্যার। আচ্ছা, কি হবে পরে যাব। থ্যাংক ইউ স্যার, এটা আমার অপারেটিং প্রফিট বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, নিচের দিকে আসুন স্যার। রেন্টাল ইনকামটা কি ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে যাবে? না না না, রেন্টাল ইনকাম তো নন অপারেটিং ইনকাম আপনার, এটা হলো আপনাকে ধরা হবে আদার ইনকাম। ইনকাম ফ্রম আদার্স, আদার্স, আদার জি জি জি, আপনি রেন্ট আপনার ঘর ভাড়া দিয়েছেন, এটা তো আপনার ইনভেস্টমেন্ট না। ঠিক আছে, ওকে স্যার। ইনভেন্টরি বিগিনিং এন্ড, বলুন তো এখানে 24 টাকার জায়গায় ইনভেন্টরি 42, 24 কোথায় যাচ্ছে? রাইজেন টু 42, তাহলে এই 18 টাকা কি বেড়েছে ইনভেন্টরিতে বিনিয়োগ? ক্যাশ কমে যাবে, ক্যাশ কমে যাবে। জি স্যার। রিসিভেবল বেড়ে গেছে মনে হয়, ক্যাশ কমে যাবে। জি স্যার। পেয়েবল বেড়ে গেছে, ক্যাশ কমে যাবে। বেড়ে যাবে স্যার, বেড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার, এই তো অঙ্ক শিখে ফেলছি, ভালোই তো। তাহলে এবার দেখি আমরা যা চেয়েছি, শুধু কিন্তু খেয়াল করতে হবে পুরো অঙ্ক না কিন্তু, অনলি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, আমরা এই পর্যন্ত গিয়েই থেমে যাব। হ্যাঁ স্যার, ওই যে শখটা আপনি মাথায় রাখবেন, পুরাপুরি মাথায় রাখবেন। এইবার কি একটু কলম নিবেন নাকি হাতে স্যার, নাকি ভাল লাগছে না? থাক থাক আজকে স্যার, এমনি দেখুন। না না, কি বলেন, আপনি তো খুব উদার মানুষ, ভালো মানুষ মনে হচ্ছে। এই সময় আমাকে বললে আমি পড়তাম নাকি কোনদিন এই সময়? বাবারে বাবা, আপনি তো পড়ছেন, আপনারা আছেন আমাদের সাথে, ধন্যবাদের জন্য।
আমরা কিন্তু যাচ্ছি ইনডিরেক্ট মেথডে। আপনি স্টকটাকে একবারে ভিজুয়ালাইজ করুন। We will start with our profit before tax. Then we will adjust our depreciation, another some item like profit on disposal. Okay. তাহলে আমরা শুরু করলাম ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, প্রফিট বিফোর ট্যাক্স 114। এরপরে অ্যাডজাস্টমেন্ট টু কি কি অ্যাডজাস্টমেন্ট করব? ডেপ্রিসিয়েশন এন্ড প্রফিট, ফিনান্স কস্ট তো অ্যাডজাস্ট করার কথা, তাই না স্যার? জি স্যার। জি স্যার। ওখানে ওই যে স্টকটা কিন্তু মুখস্থ রাখবেন। এরপরে আমরা নাম দিয়েছি হলো অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ। Now we will consider change of working capital. There are 3 items. One is inventory. তাহলে এর মধ্যে কি রেন্টাল ইনকামটা আসলো না? মানে এটা কি আমরা মাইনাস করলাম? না, ওটা তো হয়ে এসে বসেই ছিল। প্রফিট বিফোর ট্যাক্স আছে এটা। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ইনক্রিজ ইন ট্রেড রিসিভেবল, এটা আমরা বিয়োগ করে নিলাম। আপনি যা বললেন আমি শুধু তাই করেছি। ইনক্রিজ ইন ট্রেড পেয়েবল আপনি যোগ করে নিলেন। নাও উই উইল গেট ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। অঙ্কে মনে এইটুকুই চেয়েছে আমাদের। যদি এর পরের ধাপ চাইতো তাহলে আমরা এরপর আর কি করতাম? ওই ফিনান্স কস্টটাকে আমরা আবার বিয়োগ করতাম, ইনকাম ট্যাক্সটাকে বিয়োগ করতাম। ঠিক আছে স্যার? খেয়াল করুন, অঙ্কে যতটুকু চাহিদা ততটুকু থেমে যাবেন আপনি। ওকে, আমরা মনে আগাই, কারণ এটা তো ছোট অঙ্ক বা সিম্পল। আপনি বাসায় আবার করে নিয়েন, আমরা নতুনত্ব পাচ্ছি না, মানে গোলমাল হবে না আশা করি। And now we are going with our direct method. Direct method আপনাদের কিন্তু মনে থাকার কথা, আমরা ওখানে লিখেছিলাম ক্যাশ রিসিট ফ্রম কাস্টমার, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স, তাই না? আমরা ওগুলো বের করবো সরাসরি বের করব। তো ক্যাশ রিসিট ফ্রম কাস্টমার কি করে বের করা যাবে? আপনি আমার একটু ভুল হয়েছে, উত্তরটা সামনে আনা ঠিক হয়নি। আপনাকে একটা উদাহরণ দিলে ক্লিয়ার হতো। আমি একটু ব্যাকে যাই, আপনাকে উদাহরণটা দিয়ে নিয়ে আসি। আচ্ছা, আপনারা এমন আছেন নাকি মেসে থাকেন এবং পাশের দোকানে একটু বাকি খান? এটা তো ছিলাম স্যার, এখন নেই। ছিলাম এক সময়। যদি ওই সময় ভাবেন তাহলে একটু বুঝতে সুবিধা হয়। ধরুন পাশের বাকির দোকান যেটা ছিল, আপনি হেঁটে যাচ্ছেন, মাসের 1 তারিখে উনি বললেন যে স্যার আপনার কিন্তু এই ফেব্রুয়ারি মাসের এই বাকি হলো 40 টাকা। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের এন্ডিং এ বলছে আপনার বাকি টাকা 40। পুরো মার্চ মাস কেনাকাটা করেছেন, আপনার জন্য যেটা কেনাকাটা সেটা দোকানদারের সেল কিনা? জি স্যার। জি স্যার। এখন আপনি সারা মাসে কেনাকাটা করলেন ধরেন 2000 টাকা। গল্পটা একটু মন দিয়ে শুনবেন। শুরুতে আপনাকে বলা হলো যে আপনার কাছে, কারো কাছে শব্দ আসছে গো, হাতুর বাটালের শব্দ হচ্ছে, বাড়ি হচ্ছে নাকি গো? আচ্ছা, তো আবারও বলি, 40 টাকা বলছে বিগিনিং ব্যালেন্স। সারা মাসে আপনি 2000 টাকা কেনাকাটা করলেন। মাসের শেষে এসে বাকির কথা বলা হচ্ছে 220 টাকা। আপনি বলুন তো এ মাসে কত ক্যাশ দিয়েছেন? 40 টাকা বাকি ছিল গত মাসের শেষে, অর্থাৎ এ মাস শুরু করলেন 40 টাকা দিয়ে। সারা মাসে আপনি কেনাকাটা করেছেন 2000 টাকা। মাস গেলে সে লোকটা পাবে এখন আপনার কাছে 220 টাকা। তাহলে আপনি দিলেন কয় টাকা? জি, 1820 টাকা। 1820 টাকা কেমন করে বের করলেন স্যার? 40 যোগ 2000। ওকে, থ্যাংক ইউ। তার মানে বিগিনিং ব্যালেন্সটার সাথে আপনি আপনার সেলসটাকে যোগ করেছেন নাকি কিনা, এবং এন্ডিং বাকি টাকাটা বাদ দিয়েছেন নিশ্চয়ই। তাহলে বাকি টাকা শোধ করেছেন আপনি। ওকে স্যার, বিগিনিং ব্যালেন্স যেটা ছিল তার সাথে বাকিটা যোগ করে নিয়েছেন, নিয়ে মাস গেলে যে বাকি পড়লো নিশ্চয়ই তাহলে বাকি টাকা ফাঁকে ফাঁকে সময় সময় দিয়ে দিয়েছেন। ওকে, আমরা কিন্তু সেই কাজটাই এখানে করেছি। দেখুন, ওপেনিং রিসিভেবল 42, সেলস রেভিনিউ সারা মাসের কেনাকাটা বা বছরে আছে 444 টাকা, ক্লোজিং রিসিভেবল বলছে 48 টাকা। তাহলে ক্যাশ রিসিট ফ্রম কাস্টমার, আপনি যেটা আপনার দিক থেকে ভাবলাম এটা দোকানদারের দৃষ্টিতে এরকম না চেহারাটা? গল্পটা মিলিয়ে নেন শুধু। একইভাবে যদি পেয়েবলের চিন্তা করেন, এটাও একইভাবে হবে। ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স আপনাকে লিখতে হবে ওপেনিং পেয়েবল প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং পেয়েবল, দেন ইউ উইল গেট ইউর পেমেন্ট টু সাপ্লায়ার্স। বাট ইন দিস প্রবলেম হিয়ার নো পারচেজ ফিগার ইজ গিভেন। মজা হলো এই অঙ্কটা কস্ট অফ মেটাল ইউজ দেওয়া আছে। একটু যদি আমরা কস্টিং এ ফেরত যাই, কস্ট অফ মেটাল ইউজ আপনি কি করে বের করেছিলেন মনে পড়ে স্যার?
আপনি যখন করেছেন জি, নিশ্চয়ই স্যার। লিখতেন বিগিনিং ইনভেন্টরি জি, প্লাস স্যার। পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। পারচেজ ওকে, ক্লোজিং। জি স্যার। আমার এই লেখায় ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে ঠিক করে নেবেন। Cost of material used equal to beginning or opening inventory plus purchase minus closing inventory. Except purchase figure, all items or all figures are given. আপনি এই ছোটবেলার মতো মান বসিয়ে দেন। ইউজ 222, ওপেনিং দেওয়া আছে, পারচেজ নেই, ক্লোজিং দেওয়া আছে। যোগ বিয়োগ করলে পারচেজ আসবে না? জি স্যার, আসবে। এইটা আমরা এই 240 এই নিয়েছি। আপনারা হাতে হাতে করলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার, এগিয়ে যাব কিন্তু আমরা বীর দর্পে ইনশাআল্লাহ। এন্ড নাও দা ফাইনাল প্রেজেন্টেশন। দেখুন ডিরেক্ট মেথড লিখে আমরা ডিরেক্ট মেথডে আমরা কি শিখলাম একটু আগে পাশে শুরুতে বা আলোচনার মাঝখানে বলেছিলাম এই আইটেমগুলো আপনি ধারাবাহিকভাবে আপনি লিখে ফেলবেন। দেখুন ক্যাশ রিসিট ফ্রম কাস্টমার যেটা আমরা বের করেছি, অপারেটিং অ্যাক্টিভিটি রেন্টাল ইনকাম 18, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স 228 বের করেছি, ক্যাশ পেমেন্ট টু এমপ্লয়ি যেটা ওই যে স্যালারি লেখা ছিল সেটা আমরা এই নামে লিখেছি, ক্যাশ পেমেন্ট ফর এক্সপেন্স 12, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলি কি আমার সাজিয়ে লিখতে হচ্ছে ব্যাপারটা? জি জি, আর কি, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। তার মানে আমরা ওইখানে বাকিটা কি যা ছিল কাউকে রাখিনি, সরাসরি ক্যাশ নিয়ে কাজ করেছি। ক্লিয়ার স্যার? অঙ্কে যদি কোনো ইন্ডিকেশন না থাকে আইদার ডিরেক্ট অর ইনডিরেক্ট, আপনি আপনার তথ্য যেভাবে পাবেন, যদি মনে হয় যে আপনার ইনডিরেক্টে পারমিট করে ইনডিরেক্ট করবেন, ডিরেক্ট পারমিট করলেও ডিরেক্ট করা যাবে, তবে ইউ উইল গিভ এমফাসিস অন ইওর ইনডিরেক্ট মেথড প্রসেস। ঠিক আছে, অঙ্ক কেউ কাটবে না, কিন্তু আপনি ইনডিরেক্টলি করার চেষ্টা করবেন। স্যার রেন্টাল ইনকাম তো অপারেটিং অ্যাক্টিভিটিস এর ভিতরে আসবে, রেন্টাল ইনকাম। হ্যাঁ হ্যাঁ আসবে, কিন্তু ওকে তো আমার কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ওখানে কি বলেছি, পিছনে যাই, আমরা কিন্তু ক্যাশ জেনারেট ফ্রম অপারেশন বলেছি। আমরা নিশ্চয়ই যখন আমরা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট করি এরপরে আমরা আদার ইনকাম বলে যোগ করে দেই না স্যার? নিশ্চয়ই মনে পড়ার কথা স্যার। আপনি এখান থেকে এরপরে ট্যাক্স বাদ দিবেন, এরপরে আপনি লেখেন ক্যাশ ফ্রম অপারেশন, এরপরে আদার ইনকাম বলে কিন্তু ওই আইটেমগুলো আমরা নিয়ে আসি। এই কারণে স্যার কম্প্রিহেন্সিভ ইনকাম। জি জি, কম্প্রিহেন্সিভ ইনকাম, জি জি, ওকে, সেই হিসাবে আমরা ওটাকে অপারেটিং এর মধ্যেই শো করেছি। সেকেন্ড ওয়ান ভেরি সিম্পল, এটা শুধু দেখবেন আপনি, আমরা দেখে গল্প করবেন কি চাচ্ছি আমরা। দেখুন some cash equivalent activities regarding maybe some assets or capital expenditure. আমরা শুধু বোঝানোর স্বার্থে প্রথম অঙ্কটা শুধু আপনাকে আমি ক্যাশ ফ্রম অপারেশন নিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আর এইটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি ক্যাশ ফ্রম ইনভেস্টিং। Purchase of equipment cost 93, equipment 3000, for this equipment installation charge. তাহলে আপনার ইকুইপমেন্টের দাম পড়লো কত স্যার? What will be the total amount of our equipment? 98,000 স্যার। 98,000 টাকা। তার মানে this 98,000 টাকা will be accounted নাকি স্যার? Purchase of equipment, okay. এটা কি ক্যাশ ঘরেতে যাবে না আসবে স্যার? যাবে। ও আচ্ছা আচ্ছা, আমি ক্যাশ যাবে, আমি এ তো বের করছি কিনা, আমি চাচ্ছি কি দেখি স্যার। হ্যাঁ, ওরা চাচ্ছে কম্পিউট ক্যাশ ফ্লো বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ওকে, তাহলে এক নম্বরের জন্য ক্যাশ যাবে, ঘটনা মুখস্থ হয়ে গেল। নাম্বার 2, সেল অফ মেশিনারি, অরিজিনাল কস্ট মেশিন ওয়াজ এত, অ্যাডজাস্টেড ডেপ্রিসিয়েশন এত। বলুন তো এইখানে এত ভাবনা কি ভাববো আমরা? না স্যার, ৭৬,০০০ দিয়ে দিব একবারে। আর বাকিগুলো কেন ভাববো না স্যার? বাকিগুলা স্যার অপারেটিং অপারেটিং এ যাবে। ওকে ওকে, যখন এই অঙ্কটা নিয়ে কেউ অপারেটিং এ কাজ করবে, আমাদের পরে যারা লেখাপড়া করবে তারাই সেটা ভাববে। কি বলেন? আমরা ভাববো না। উই উইল কনসিডার অনলি দিস ক্যাশ ইনকামিং, আর কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। কিন্তু এখন বলছেন বড় অঙ্কের মধ্যে গিয়ে যখন আমরা এটা করি তখন বসে বলেন স্যার টাকা এই অঙ্ক নিলেন, বাকিটা কই গেল? এই প্রশ্ন কিন্তু করবেন না পরের দিন কোথাও। হ্যাঁ স্যার, ওকে। নাম্বার 3, পারচেজ অফ বন্ড। আপনি এই যে ধার করা ধার দিয়েছেন না, এটা মানে কি ধার দিয়েছেন না স্যার? স্যার এটা কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাবে? না 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 না, পারচেজ করেছেন তো আপনি। টাকা চলে ও যাবে স্যার, হ্যাঁ, টাকা চলে যাবে, ইনভেস্টমেন্ট এটা। এইটা যদি এখন ধরেন বড় অঙ্কের মধ্যে তো অ্যামালগামেট থাকতো, আপনি কি এটাকে ইয়ে ধরতেন?
যখন আমি বলি এটা ফিনান্সিং যখন হয় তখন এটা ইস্যু লেখা থাকে, ইস্যুয়েন্স অফ বন্ড। হ্যাঁ, মনে রাখবেন, ঠিক আছে। পারচেজ মানে আমি ক্রয় করেছি, ব্যাংক থেকে যেমন আমরা সিকিউরিটি কিনি এরকমই। হ্যাঁ, ওকে। সেল অফ ল্যান্ড, বিক্রি করেছি, টাকা আসছে। পারচেজ, টাকা চলে গেছে। ইনভেস্টেড টাকা 80,000 ইন ইকুইটি শেয়ারস অফ পার্সনিস লিমিটেড, আপনি পার্সনিস লিমিটেডের কাছে ওদের কিছু শেয়ার কিনেছেন, ইনভেস্ট করেছেন। এখন আপনি যদি শেয়ার দেখে বলেন এটা কিন্তু ইকুইটি ফাইন্যান্সিং না, ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট কিন্তু। হ্যাঁ, ওকে স্যার, ইকুইটি ইনভেস্টমেন্ট, ইকুইটি ইনভেস্টমেন্ট, থ্যাংক ইউ। দিস ইজ ডিভেঞ্চার ইনভেস্টমেন্ট এন্ড দিস ইজ ইকুইটি ইনভেস্টমেন্ট। এটা নিয়ে আমরা সরি কিছু দু একটা ক্লাস আগে মনে হয় কথা বলেছিলাম সিকিউরিটিজ নিয়ে, না স্যার? মনে পড়ে সিকিউরিটিজ? জি স্যার। ওকে, তাহলে এখনো তো অঙ্ক মুখস্থ, এখন শুধু আপনি চেহারা দেখলে বুঝতে পারবেন স্যার আমরা পারি। দেখুন, আশা করি কোনো সমস্যা নেই, শুধু দেখতে থাকুন। Any question about this? না স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। এত সুন্দর একটা ইয়ে পেলাম। হ্যাঁ, এরকম একটা মেনশন করবেন, মানে আমাদের তো আর ইয়ে না, এটা কি বলে, ওই যে কি বলে আমি ভুলে যাই, বয়স হয়ে গেছে। ওই আরে ওই যে কি ইয়ে দেয় ফেসবুকে, জানি কি হয়, কমেন্ট পাস করে, আর কি কি করে? হ্যাঁ স্যার, কমেন্ট করে সেটা বলতেছেন? হ্যাঁ, কি পোস্ট করে, কমেন্ট করে, নাকি লাইক টাইক দেয়? আমাদের এখানে ওই সুযোগ নাই। একটু বলেন কথাবার্তা যে ইয়েস নো, ভালো লাগবে। থ্যাংক ইউ। নাও আই এম going for next one, and this is our last problem in this lecture. বুঝতেই পারছেন এটা কি নিয়ে হবে বলুন তো অঙ্কটা স্যার? স্যার, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নিয়ে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন তো, আমরা একটু লেখার চেষ্টা করেছি সহজেই। পেমেন্ট অফ ডিভিডেন্ড, ইস্যুয়েন্স অফ কমন স্টক, রিডিমশন অফ বন্ড। রিডিমশন করা মানে পরিশোধ করা, ঠিক আছে স্যার? পেমেন্ট অফ ব্যাংক লোন, ইস্যু অফ বন্ড এগেইনস্ট ল্যান্ড, our demand, financing activity. Are all of these item financing activities? ইস্যু অফ বন্ড এগেইনস্ট ল্যান্ড, Issue of bond, again, this is নন ক্যাশ। yes, this is non-cash activity, যেটা আমরা আমার একটু আগে একটা আলোচনা করলাম নাকি স্যার? ইস্যু অফ বন্ড এগেইনস্ট ল্যান্ড, যতই টাকা থাকুক এটা আমরা কিন্তু this amount will not be accounted, তাই তো স্যার? ওকে, তাহলে আমরা পেমেন্ট অফ ডিভিডেন্ড, টাকা চলে যাবে তো। ইস্যু অফ কমন স্টক, টাকা আসবে। রিডিমশন অফ বন্ড চলে যাবে। পেমেন্ট অফ ব্যাংক লোন চলে যাবে। ইস্যু অফ ল্যান্ড আসবেও না, যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। এইভাবে যদি একদম স্বাভাবিক নিয়মে ভাবেন তাহলে অঙ্ক সোজা মনে হবে। আইটেম নিয়ে সবসময় ভাববেন, টাকা আসবে। ঝামেলাটা স্যার অপারেটিং এ গিয়ে ওই আস্তে আস্তে ঝামেলা না হলে এই লেভেলে লেখাপড়া করবেন, ইউ উইল বি এ গ্লোবাল অ্যাকাউন্টেন্ট আফটার কমপ্লিটিং দিস ডিগ্রি। তো ঝামেলা হবে না? ওমা, ঝামেলা বাদে হয় কোনো কাজ বলেন তো? ওকে, নাও দিস ইজ আওয়ার সলিউশন। আপনারা যা বললেন আমি শুধু লিখে দিয়েছি, শুধু এই কম সময়ের মধ্যে। তিনটা ট্রু, একটা ইনফ্লো। ওকে স্যার, and what about your non-cash activity? নোট এই যে নিচে লিখে দিলাম। ওকে, একটাই আছে বলে একটাই দিয়েছি। আন্ডার নন ক্যাশ অ্যাক্টিভিটিজ, ইস্যু অফ বন্ড এগেইনস্ট লোন। আপনি এই ডিসক্লোজ করা মানে প্রকাশ করলেন, সবাই দেখলো যে আপনার কি অবস্থা আছে বা না আছে। ওকে স্যার, জি স্যার। ইস্যু অফ বন্ড কেউ কি একটু কষ্ট করে কথা বললেন? নাও ইজি। ইস্যু অফ বন্ড আছে। ইস্যু অফ বন্ড মানে হলো, ইস্যু অফ বন্ড আছে এখানে? স্যার নেই। ইস্যু অফ বন্ড হলো আপনি যদি বন্ড ইস্যু করেন তাহলে টাকা আসবে। বন্ড ইস্যু করা মানে when company issues bond, normally company collects money or collects fund. Okay, আর when purchases bond, স্যার বন্ড যখন ইস্যু করছে সেটা এখানে আসলো না? বন্ড ইস্যু ছিল পাশে স্যার? আচ্ছা, ওখানে ছিল না। না, ছিল না এখানে মানে ছিল না স্যার। আমার স্যার ওই যে এগেইনস্ট ল্যান্ড কথাটা বলছে তো? জি জি জি, এটা বুঝায় যিনি বললেন শেষে। আমার মনে হয় আমার এটার জন্য আমরা এন্ট্রি দিয়েছি স্যার, আমরা নিচে লিখে দিয়েছি। বন্ড ইস্যু আছে এগেইনস্ট ল্যান্ড, এই যে
মানে এখন আমার কোনো ক্যাশের ইস্যু হয় নাই, জি 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 ইয়েস, engage আপনি হয়েছে। কি করেছেন, বন্ড আপনি ধার হিসাবে নিয়েছে, বিনিময়ে আপনার একটা জমি, আপনি জমি তাকে দিয়ে দিয়েছেন, বলেন এই জমির স্যার, বিনিময়ে লোন বলুন। এখন স্যার মানে ক্যাশ এক্সচেঞ্জ হয় নাই, বাট যেটা বলার মানে আচ্ছা প্লিজ ট্রানজাকশন হ্যাজ বিন অকার্ড বাট নো ক্যাশ, Non-cash activity. নো ক্যাশ ট্রান্সমিটেড, ঠিক আছে স্যার, কোনো ক্যাশ ঠিক আছে, ট্রান্সমিশন ঠিক হয় আছে। নাই স্যার। ওকে, ঠিক আছে। তাহলে ইফ উই গো ফর রিভিউ টুডেজ লেকচার, আমরা যদি 1 মিনিট একটু বলতে চাই, একজনে বলবেন স্যার আজকে আমরা কি কি শিখলাম স্যার? 1 মিনিট, ইউ উইল গেট 1 মিনিট স্যার। এক মিনিট যদি একটু বলেন একজনে স্যার, যে আজকে 1 মিনিট না 2 মিনিট, আমরা আপনাকে 2 মিনিট সময় দিলাম, দিস ইজ দ্য লাস্ট 2 মিনিটস। শুরু থেকে যে ছিলেন একজন বলেন। হ্যাঁ, যে কোনো একজন একটু বলেন তো স্যার আজকে আমরা, নাহলে আমি বলবো আবার আর কি। না স্যার, আমরা শিখেছি, মানে আজকে আলোচনা করেছি স্যার, যেটা করেছেন যেটা, এটা হলো স্যার আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুধুমাত্র ক্যাশ আইটেম গুলি আমাদের নিয়ে কার্যক্রম হবে, কাইন্ডস এর হলে হবে না, এটা আমরা Okay. বুঝতে পেরেছি। জি জি আর এটা আমাদের বৈশিষ্ট্য হলো যে একটা স্ট্রাকচার ওয়ে 3টা ভাগে আছে, একটা জি। ক্যাশ ফ্লোজ ফ্রম ইনভেস্টিং অপারেটিং অ্যাক্টিভিটিস, ওকে আর দ্বিতীয়টা হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এন্ড লাস্ট ওয়ান ইজ দ্বিতীয়টা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এন্ড লাস্ট ওয়ান ইজ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে স্যার। আর অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা যেটা দেখলাম, একটা ডাইরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড। জি ডাইরেক্ট মেথডে, ইনডাইরেক্ট মেথডটা আগে বলেছি, ইনডাইরেক্ট মেথডে আমরা দেখলাম যে নেট ইনকাম নিয়ে আমাদের কাজটা শুরু হবে, এবং এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট করব। ওকে এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে আছে ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এন্ড ডেপ্রিসিয়েশন, বাট ডেফার্ড এক্সপেন্স, না সরি, ফাইন্যান্স কস্ট, এইগুলি আছে স্যার, এগুলো জি জি সবগুলো বলতে পারছি না, সরি। ওকে, না না ঠিক আছে, ওটুকু আপনি ওটুকু বলছেন, এটাই আমরা ভালো লেগেছে। হ্যাঁ, নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান আছে স্যার ডিরেক্ট মেথড। এখানে একটা গল্প বলেছেন, জি জি যেটা আমরা বাকি খেলে কিভাবে আমরা ইয়ে করব, জাস্ট হলো জি। যে আমাদের কাছ No, থেকে যতটুকু ক্যাশ cash চলে যাবে রিসিভড এন্ড পেমেন্ট হ্যাঁ। ডিরেক্টলি, ওকে ডিরেক্টলি আমাদের কাছে যাবে, জি এবং আমরা যতটুকু ক্যাশ ডাইরেক্ট আমরা পাবো জি জি সেটা আমরা এখানে ইনক্লুড করব। এখানে ক্যাশ আর অন্য খাতে যেমন স্যালারিতে চলে যেতে পারে বা অন্য কোনো ইয়েতে যেতে পারে, এটা আমরা অপারেটিং that is normally we do not consider any accrual item, we will consider অ্যাক্রুয়াল our আইটেম সেখানে yes, আসবে না। আসবে না। জি, Okay, স্যার। thank you. And our and now investing Investing activity. ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা নরমালি স্যার নন কারেন্ট অ্যাসেট Yes. রিলেটেড। এইটাই এক কথা মনে রাখবেন যে রিলেটেড টু নন কারেন্ট অ্যাসেট। ওকে, এন্ড ফিনান্সিং। স্যার আমার ওই যে অপারেটিং একটু বাদ করেছে, সেটা হলো ওই যে হ্যাঁ। ওয়ার্কিং ক্যাপিটালের কথাটা। না না ঠিক আছে, ওটা ধরে নিচ্ছে আছে স্যার, আপনি যখন ইনকামেশন বলেছেন ওর মধ্যে আছে, চিন্তা নেই। And now financing activity. ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা নরমালি ধরবো যে ক্যাপিটাল, আমাদের যে রিজার্ভ এন্ড ক্যাপিটালের যে অংশটা আছে ওইখানে যে কোনো চেঞ্জ, Okay. ওই চেঞ্জটা আমরা এখানে নিয়ে তবে আসবো। এটা একটু মনে এখানে- রাখবেন সবসময় স্যার, সোর্স অফ ক্যাপিটাল যেটা শিখেছেন না, ক্যাপিটাল জি স্যার, জি স্ট্রাকচার, স্যার, জি স্যার, মেইনলি ওই আইটেম গুলো দিয়ে কিন্তু ফিনান্সিং অ্যাক্টিভিটি, একদম সহজ বুদ্ধি দিলাম। জি স্যার। হ্যাঁ, ওকে স্যার। স্যার আমার একটু স্যার ওই জি, বল। ফিনান্স কস্টটা স্যার ওইখানে আপনি বাদ দিলেন, এবং ইনকাম ট্যাক্স একবার বাদ দিলাম, এবং আবার যোগ করলাম, মানে পরবর্তীতে আসলে যোগ করলাম, স্যার। দুজনেই তো অ্যাডজাস্ট হয়েছে, ওই কাঠামোটা ওইভাবে দিয়েছে আইএস, ক্লিয়ার ভিউ দেওয়ার জন্য, যে আমার স্যার, অপারেটিং আমরা থেকে। যদি একই সেম অ্যামাউন্ট হয়, হ্যাঁ আমরা হ্যাঁ যদি এটা না হ্যাঁ, স্যার। নোটিশে আনি তাহলে কি স্যার হবে? এক্ষেত্রে একটু বলি, সেম অ্যামাউন্ট না হতে পারে। জি স্যার, সেম অ্যামাউন্ট না হলে আনতে না না হবে। না, কিন্তু আমরা স্ট্রাকচার রাখবো, ওই যে বললাম ইজিলি আন্ডারস্টুড বাই অল। আপনি যে তথ্য দিবেন যেন সবাই বোঝে যে এক্সপেন্স হিসাবে কত চার্জ করেছিলাম আর ক্যাশ কত গেছে আমার কাছ থেকে। এমন হতে জি। পারে যেটুকু আপনি এক্সপেন্স হিসাবে ডিডাক্ট করলেন, ক্যাশ সেটা নাও যেতে পারে, বুঝছেন না স্যার? জি স্যার। Okay. আর লাস্ট ওয়ান আমরা স্যার যেটা দেখলাম নন ক্যাশ, জি জি স্যার লাস্ট ওয়ান আমরা যেটা শিখলাম সেটা হলো আমাদের যে নন ক্যাশ আইটেম গুলো আছে, এটা আমাদের এখানে নোটে নিয়ে আসবো। হ্যাঁ, এবং মানে এটা- যেটা হলো এটা অনলি ফর disclosure. ফিনান্সিং এন্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে জি, স্যার? স্যার। এটা কখনো জি। আমার অপারেটিং অ্যাক্টিভিটি না। যা হোক, খুব ভালো লাগলো যে আপনারা আসলে খুব মন দিয়ে ক্লাস করেছেন মনে হলো। তো আমরা কিন্তু আজকে আর মানে উইল নট টেক অ্যানাদার মিনিট, আমরা নিতে চাচ্ছি না কোনো মিনিট। তো সবাইকে আজকে একটু ধন্যবাদ দেওয়ারই দরকার, কারণ এত সুন্দর কোঅপারেট করলেন আজকে আমাকে। সবাইকে খুব অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি ঈদ যাত্রা ভালো কাটুক। স্যার আপনাকে স্যার ধন্যবাদ। আমি স্যার সবাই মিলে 10 ভালো থাকুন। জি স্যার 10 নাম্বার লেকচারের পরে আর আমি লেকচারগুলি পাইনি, আজকে আপনাকে একটা
মেল করেছি স্যার, একটু কাইন্ডলি দিবেন। আচ্ছা দেখবো না, আমি তো কালকেও একবারে 14 পর্যন্ত পাঠিয়ে দিলাম, মানে 13 পর্যন্ত কাউকে পাঠিয়ে দিয়েছি। ওকে আমি পাইনি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, দিব আমি এটা মেল করে আমি দিতে আপনাকে পারি। স্যার মেসেজ করি। আর দিলে আজকেটা সহ আগেটা চলে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার, জি স্যার। ওকে। তো ওকে, সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, জি। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার